আচ্ছা, আমাদের উইক 9 এর ক্লাস আজকে লেসন 17 আর লেসন 18 দুইটা ক্লাস। তোমাদের এর আগে হয়তোবা আমি ক্লাস যেটা বলা হয় ক্লাস পারফরম্যান্স টেস্ট বা যেটা ক্লাস টেস্টের কথা সেটা আমি বলছিলাম না তোমাদের? তোমাদের কি ক্লাস টেস্টের কথা আমি আগের ক্লাসে উল্লেখ করেছিলাম? একজন মাইক্রোফোন অন করে বলো যে ক্লাস টেস্টের কথা আমি বলেছিলাম কিনা। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, নিতে চেয়েছিলেন যে আপনি আলোচনা করবেন আর কি, নিবেন কিনা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমাদের মানে সেটা সম্পর্কে আমি আলোচনা করার জন্য বলতে চাচ্ছি যে আজকের ক্লাসে আমি ক্লাস টেস্ট নিচ্ছি না, কিন্তু নেক্সট যে ক্লাসটা তোমাদের থাকবে সেই ক্লাসটাতে অবশ্যই আমি যেটা পড়াবো সেটার উপরে একটা ক্লাস টেস্ট আমি তোমাদের নিব। তোমাদের মোট যেটা আমি বলেছি 50 মার্কসের মধ্যে 5টা ইভ্যালুয়েশন হবে, 50 মার্কস 10 মার্কসের করে। এর মধ্যে একটা আমি ক্লাস টেস্ট নিব। যেমন এখন পর্যন্ত আজকের ক্লাস নিয়ে হয়তো তোমাদের 3টে অ্যাসাইনমেন্ট যাবে মিড টার্মের পর। তো এর পরে যে ক্লাসটা থাকবে সেখানে আমি ক্লাসের সাথে সাথে ক্লাসে যেটুকু পড়াবো সেটুকুর উপরেই একটা ক্লাস টেস্ট নিব 10 মার্কসের। ওইটা নেক্সট ক্লাসের জন্য থাকলো। তো সবাইকে জানাই দিও যে লেসন আজকে তো 18 পর্যন্ত, 19 এন্ড 20 এই দুইটা যে ক্লাস আছে এই দুইটা থেকে তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হবে, যেটা আমি পড়াবো এবং তারপরেই হয়তো বা সেই পড়ার ভিতর থেকে দুটো ম্যাথ দেবো, সেখানে 10 মার্কস থাকবে। সো এটা হচ্ছে তোমাদের মানে প্রথম কথা। আর অ্যাসাইনমেন্ট তো প্রত্যেক ক্লাসে যেহেতু বলা হয়েছে যে এক একটা করে দেওয়া হবে, যেহেতু 5টা ক্লাস, সো প্রত্যেক ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা এটা আমি প্রথমেই বলেছি। সো সেই হিসাবে 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। আজকের ক্লাস যেটা নিব সেটার উপরেও একটা অ্যাসাইনমেন্ট যাবে। আর নেক্সট ক্লাসটা শুধু যেটাকে বলা হয় ক্লাস পারফরমেন্স টেস্ট বা যেটাই বলো ক্লাস টেস্ট, যে কোনো যেটা এইটা হবে নেক্সট ক্লাস, যেটা 19 এন্ড 20 এবং 21 এবং 22 যে ক্লাসটা থাকবে সেটাও আমাদের মানে অ্যাসাইনমেন্ট যাবে। তো এইভাবে করে আমাদের ক্লাসটা মানে আশা করি শেষ হবে। সো নেক্সট ক্লাসে যেন সবার অ্যাটেন্ডেন্স থাকে। আর এখানে নিয়ম হলো যেভাবে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও ওরকমই টাইম থাকবে। হয়তো বা আমি ক্লাস নিয়ে 8:30 শেষ করব, তারপর 1 ঘন্টা টাইম দিব 9:30 বা 10টা পর্যন্ত। এর ভিতরে 2টা ম্যাথ করে তোমাদের ওখানে জমা দিতে হবে। এরপরে যদি কেউ জমা দেয় তাহলে সেটা আমি অ্যাকসেপ্ট করব না, কারণ হচ্ছে ওটা ফিক্সড টাইম, যেহেতু পরীক্ষার টাইম তো আর চেঞ্জ করা যায় না। সো ওটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, বাট সবাইকে প্রেজেন্ট থাকতে বললো, এটাই হচ্ছে কথা। আমি ক্লাস শুরু করতেছি আজকের ক্লাস। আমাদের প্রথম যে ক্লাসটা আজকে আছে লেসন 17, এখানে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা অলরেডি আমাদের সাবজেক্টের 3টা কোর্স বা 3টা টপিকস ছিল, যেটা তোমরা প্রথমেই দেখেছো যে 3টা টপিকস নিয়ে আমি আলোচনা করব বা পড়াবো। এটা সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম যে প্রথমে ছিল লিনিয়ার অ্যালজেব্রা, তারপর ছিল কমপ্লেক্স অ্যানালাইসিস এবং সর্বশেষে আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো সর্বশেষ যেটা আছে সেটাতে আমরা চলে আসছি এবং এর পরের যে ক্লাসগুলো থাকবে অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের উপরেই হবে। লেসন 17 থেকে লেসন 22 এগুলো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের উপরেই ক্লাস নিব। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, এটা আমাদের জানতে হবে। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে শুরু করতেছি আমরা। যে কোনো ট্রান্সফরমেশন বা যে কোনো ট্রান্সফরমেশন বলতে আমরা সাধারণত বুঝি রূপান্তর বা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন। এই কথাটা আমরা বাস্তবিক ক্ষেত্রে আমরা জানি যে ট্রান্সফরমেশনের বাংলা অর্থই হচ্ছে রূপান্তর, এক রূপ থেকে আরেক রূপে যাওয়া। সো যেহেতু আমরা ম্যাথমেটিক্স নিয়ে কাজ করতেছি, এখানে অবশ্যই ম্যাথমেটিক্যাল কোনো টার্মের রূপান্তর হবে। আর ম্যাথমেটিক্সের রূপান্তর ব্যাপারটা সাধারণত ভেরিয়েবলেরই হয়। আর ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এই দুটোর সম্পর্কে পার্থক্য আশা করি তোমরা জানো। প্রথমেই আমি বলেছিলাম যে ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট ব্যাপারটা আছে। যে ভেরিয়েবল জিনিসটা হচ্ছে এমন, যেমন এক্স ওয়াই জেড কে আমরা ভেরিয়েবল ধরি, এ বি সি কে আমরা কনস্ট্যান্ট ধরি। এটা তো আমি প্রথমেই এর দিকে আলোচনা করেছি। তো ভেরিয়েবলের পরিবর্তন হবে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা সেটাকে বলি ট্রান্সফরমেশন। তো
ভেরিয়েবল বলতে নির্দিষ্ট প্রত্যেকটা ভেরিয়েবলের একটা নাম আছে, যেমন আমরা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট যখন বলেছি তখন বলছি কি 2 ডাইমেনশনাল, বা এক্স এর তখন তার নামকরণ করিনি, ওয়াই এরও নামকরণ করিনি। যেমন এ বি পড়েছি বা কমপ্লেক্স অ্যানালাইসিসে পড়েছি একটা পয়েন্ট আকারে, সেখানে পয়েন্টের একটা পার্ট কি বলছে রিয়েল পার্ট, আর একটা বলছি কি ইমাজিনারি পার্ট। তো এখানেও কিন্তু ভেরিয়েবলের ব্যাপারটা ছিল, যেমন রিয়েল ভেরিয়েবল, আর ওটা ওখানে যেমন আরেকটা ছিল আরেকটা ছিল ইমাজিনারি ভেরিয়েবল। এরকম ভেরিয়েবল থেকে আমরা ফাংশনালটাও দেখেছি। সো সেইটারই আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কোনো একটা মানে যদি রূপ থাকে, কোনো একটা ভেরিয়েবলের এক রূপ থেকে সেই ভেরিয়েবলটা পরিবর্তন হয়ে আরেক রূপে যদি যায়, বা একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের যদি পরিবর্তন হয়, বা এক রূপ থেকে সে আরেক রূপে যায়, তাহলে সেটাকে বলা হবে ট্রান্সফরমেশন। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কাকে বলে সেটা সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, সেটা নিয়ে আমি শুরু করি। Laplace transformation is a frequency domain approach for continuous time signal irrespective of whether the system is stable or unstable. তো এখানে যে কথাটা লিখছে এটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় যে মানে সংজ্ঞা আকারে দেওয়া হয়েছে, যেটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে হয় সেটা আমি পরবর্তী একটু পরে দেখাচ্ছি। বাট এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে দুইটা ব্যাপার আমার জানতে হবে। আমি যেহেতু বলেছি ভেরিয়েবলের রূপান্তর, তো এখানে কোন দুইটা ভেরিয়েবল আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে ব্যাপারটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ এ ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ। এখানে একটা বলা হয়েছে ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো আমরা দুইটা মানে পাচ্ছি, ভেরিয়েবল পাচ্ছি, সে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম। তো টাইমকে টি দ্বারা প্রকাশ করা হয় আর ফ্রিকোয়েন্সিকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই যে টাইম টি আর ফ্রিকোয়েন্সি এস, এই যে রূপান্তর হবে এদের এক টি থেকে এস এর রূপান্তর অথবা এস থেকে টি তে রূপান্তর, এই যে একটা রূপান্তরের প্রসেস, এটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো এখানে মেইন কথা আমি প্রথমেই বলেছি, ল্যাপ্লাস যে কোনো ট্রান্সফরমেশনই ম্যাথমেটিক্যালি একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে রূপান্তরের ব্যাপার। যেহেতু এখানে ল্যাপ্লাসের কথা বলা হয়েছে, অবশ্যই নির্দিষ্ট একটা দুইটা ভেরিয়েবল থাকবে এবং একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলের রূপান্তরই বোঝাবে। এখানে যে কথাটা বলেছে দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ এ ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ, তার মানে ফ্রিকোয়েন্সি ডোমেন, যেহেতু ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে ডোমেন কথা দ্বারা ফাংশনটাকেই ডোমেন আর রেঞ্জ, যেমন এক্স কে আমরা ডোমেন বলি, সেরকম একটা ডোমেন ফ্রিকোয়েন্সি হলো এস। এখানে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, এটা একটা ইন্টিগ্রাল প্রসেস। ইন্টিগ্রাল প্রসেস হতে হলে অবশ্যই তাকে কন্টিনিউয়াস হতে হবে। সো এখানে তিনটা জিনিস আমরা দেখলাম, দুইটা ভেরিয়েবল এবং একটা কথা বলা আছে যে কন্টিনিউয়াস। তো ফ্রিকোয়েন্সিকে আমরা এস দ্বারা প্রকাশ করব আর টাইমকে টি দ্বারা প্রকাশ করব। তার মানে এস কোনো ব্যাপারে টি তে রূপান্তরিত হবে, আবার কোনো ক্ষেত্রে টি এস এ রূপান্তরিত হবে। সাধারণত টি থেকে টি ভেরিয়েবল থেকে এস ভেরিয়েবলের রূপান্তরটা কি বলা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে হচ্ছে কন্টিনিউয়াস যে টাইম সিগন্যালটা আছে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যে পরিবর্তন বা রূপান্তর, সেটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা টাইম টি আর একটা ফ্রিকোয়েন্সি এস। তো এদের রূপান্তরটাকেই আমরা এখানে বলা হচ্ছে দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এ ফাংশন এফ অফ টি। এই যে ফাংশন এফ অফ টি, তার মানে টি মানে হচ্ছে ভেরিয়েবল এবং এফ অফ টি দ্বারা বোঝাচ্ছে কি একটা ফাংশন যেখানে ভেরিয়েবল হচ্ছে টি, তার মানে টাইম। সো আমাদের যেটাকে বলা হচ্ছে মানে দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি দ্বারা বোঝাচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বা টাইম যেটা থাকবে সেটার একটা ফাংশন ডিফাইন ফর দ্য অল রিয়েল নাম্বারস টি গ্রেটার দ্যান ইকুয়াল 0। তার মানে এই যে টি টাইমটা থাকবে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। কেননা আমরা জানি কি টাইম কখনো নেগেটিভ হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না। যেমন আমরা -10 সেকেন্ড এরকম কিন্তু কিছু নাই, হয় 0 হবে বা 0 থেকে একটু বড় হবে, অনেক বড় হতে পারে, বাট অলওয়েজ টাইম ইজ টি গ্রেটার দ্যান ইকুয়াল 0, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। ইজ দ্য ফাংশন এফ অফ এস হুইচ ইজ, এখানে এফ অফ এস এই যে ফাংশন এফ অফ টি আছে এটা পরিবর্তন হয়ে এফ অফ এস। এফ অফ এস তার মানে হচ্ছে কি এস দ্বারা বোঝাচ্ছি আমরা ফ্রিকোয়েন্সি, ডোমেন কথাটা দ্বারা বোঝাচ্ছে এই যে চিহ্নটা ফাংশনের জন্য ডোমেন দেওয়া হয়। তো তার মানে এফ অফ টি কনভার্ট হয়ে যদি এফ অফ এস এ রূপান্তরিত হয়, সেই প্রসেসটা কি বলবো আমরা মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা যদি এই যেটাকে যদি আমরা ভাঙায় লিখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এল দ্বারা বোঝাচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হচ্ছে যে ভিতরের যে ফাংশনটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখা হয়, এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। তার মানে এই যে এফ অফ এস এর যে ফাংশন এফ অফ টি, তার মানে এফ অফ এস এর যে ফাংশন এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। তার মানে এই যে এফ অফ এস এর যে ফাংশন এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস।
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি আছে, এটা পরিবর্তন হয়ে এফ অফ এস এ রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে রূপান্তরিত হবে তার জন্য একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা একটা ইন্টিগ্রাল প্রসেস। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে টি ফাংশনটার এস এ রূপান্তরিত হওয়া, এবং সেই রূপান্তরিত হওয়ার যে প্রসেসটা হবে সেটা হবে ইন্টিগ্রাল প্রসেস। ইন্টিগ্রাল প্রসেসের জন্য যে সূত্রটা দেওয়া আছে এটি আমাদের মেইন সূত্র, এটা থেকেই আমরা মেইনলি এস টি থেকে এস এ রূপান্তরিত হই বা রূপান্তরিত করা হয়। একটা টাইম ফাংশন দেওয়া আছে, সেটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় এবং সেখানে যে প্রসিডিউরটা হবে সেটা হচ্ছে এইটা ইন্টিগ্রাল প্রসিডিউর। সেই প্রসিডিউরটা ফলো করলে নতুন যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা পাবো টিতে আর পাবো না, তখন এস এ পাবো। তো এই এস ফাংশনটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ফাংশন। এই ফ্রিকোয়েন্সি ফাংশনে রূপান্তরিত হওয়া টাইম ভেরিয়েবল টাইম ফাংশনটা ফ্রিকোয়েন্সি ফাংশনে রূপান্তরিত হওয়ার যে প্রসিডিউর বা প্রক্রিয়া, সেই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো সূত্র হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। কিভাবে পাবো? ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এখানে যে এফ অফ টি ফাংশনটা থাকবে সেখানে এখানেও এফ অফ টিটা বসানো হবে। তারপর ইন্টিগ্রাল প্রসেস, তোমরা ইন্টিগ্রেশন করেছো, ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমাদের কোর্স ছিল হয়তোবা, এর আগেই ছিল কোর্স। তো সেইখানে দেখাচ্ছ ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। এটা একটা ডিফাইনেট ইন্টিগ্রাল, যেহেতু লিমিট আছে, লোয়ার লিমিট আপার লিমিট। তো ইন্টিগ্রেশন যে করা হয় এই প্রসিডিউরটাকেই বলা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, where s is a complex number frequency parameter। তো এখানে যে ফ্রিকোয়েন্সি যে প্যারামিটার s আমরা বললাম, এতক্ষণ তো আলোচনা করতেই ছিলাম যে ফ্রিকোয়েন্সি ডোমেনকে আমরা s দ্বারা বলতেছিলাম। এইটা কিন্তু আমাদের আরেকটা ব্যাপার যেটা শিখেছি, কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার। তো আমরা কিন্তু এর আগে কমপ্লেক্স নাম্বার দেখেছি, তার মানে s যে ফাংশনটা পাবো সেটা কিন্তু কমপ্লেক্স নাম্বারেরই একটা ফাংশন পাবো। তার মানে আলটিমেটলি দাঁড়ালো, প্রথমে আমরা ভেরিয়েবল কনস্ট্যান্ট দেখেছি, সেই ভেরিয়েবল কনস্ট্যান্টের ভেরিয়েবলের রূপান্তর হবে সেই লিনিয়ার অ্যালজেব্রা থেকে শুরুতেই দেখে আসছি যে আমরা ভেরিয়েবল আর কনস্ট্যান্টের ব্যাপারটা। তারপরে দেখেছি কমপ্লেক্স নাম্বার। তো এখানে যে ভেরিয়েবল আছে তার মধ্যে একটা ভেরিয়েবল আমাদের এস, যেটা ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল, সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার ভেরিয়েবল, এবং টি যেটা আছে সেটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বা যেটাকে বলা হয় টাইমের ভেরিয়েবল। তো এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। মেইন কথা হলো এখানে এই লাইনটা আমাদের মনে রাখতে হবে, এই যে L of f of t যেটাই বলা হয় is equal to f of s is equal to integration 0 থেকে ইনফিনিটি e to the power minus f of t det। এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মেইন সূত্র। যেখানে টি আর এস এর কথা তো আমি বললাম প্রথমে দুইটা প্যারামিটার ব্যাপারে। সো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা সম্পর্কে? আচ্ছা, আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে এবার সামনে যাচ্ছি। সাম বেসিক রুলস অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু বেসিক রুল আছে এইখানে, আমি 20টা রুলের মতো এখানে উল্লেখ করেছি। এর মধ্যে প্রথম যে 12টা আছে, এই 12টা আমাদের জেনারেলি ব্যবহার করা হয়, বা স্বাভাবিক যদি কেউ ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক জানতে চায়, প্রথম যে 12টা সূত্র আমি লিখেছি, এই 12টা সূত্র যদি জানা থাকে তাহলে মোটামুটি ল্যাপ্লাস ট্রান্সফর্মকে সে সলভ করতে পারবে। এর পরের ব্যাপার যে 13 থেকে 20 আছে, সেটা যদি কেউ এর সাথে আপার লেভেলে যেতে চায় বা বেশি ভালোভাবে আয়ত্ত করতে চায় তার জন্য এটাও দরকার হবে। বাট প্রথম যে 12টা লেখা আছে 1 থেকে 12, এটা সবারই জানতে হবে। এই কোর্সটুকু অ্যাটলিস্ট আমাদের যেটুকু করতে হবে সেই জন্য প্রথম 12টা সূত্র। তো এখানে আমরা কি লিখেছি, সাম বেসিক রুলস অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো ভেরিয়েবলের রূপান্তর, টি ভেরিয়েবল থেকে এস এ কনভার্ট হবে, এবং এই ভেরিয়েবলের যে ভিতরে যে প্রসিডিউর বা মেকানিজম সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন, ডিফাইনেট ইন্টিগ্রালের একটা ব্যাপার। তার জন্য একটা সূত্র আছে, সেটা বললাম, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এটা আমাদের সূত্র। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এফ অফ টি যেটা ছিল টি ফাংশন, মানে টি জাতীয় কোনো মানে ফাংশন যদি থাকে সেইটা রূপান্তর হবে এস এ, তার মানে টি থেকে এস এ কনভার্ট হবে, এবং তার জন্য যে প্রসিডিউরটা সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রসিডিউর, ডিফাইনেট ইন্টিগ্রাল প্রসিডিউর। তো এখানে
প্রথম 12টা যে সূত্র আছে এখানে আমরা দেখবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে এল দ্বারা প্রকাশ করা হয় এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো এই টি যে ফাংশন আছে, টি এর যে বিভিন্ন রূপ আছে, যেমন আমরা অ্যালজেব্রিক রূপ আছে, তারপর ট্রান্সেন্ডাল রূপ আছে যেটাকে বলা হয় মানে ট্রিকোনোমেট্রিক এবং অ্যালজেব্রিক মিলিত আকারে যে রূপটা আছে সেইটাও, এই দুটা ব্যাপারেই আমরা সাধারণত কি আসে, আরেকটা আছে এক্সপোনেনশিয়াল। এই তিনটা জিনিসের উপরে প্রয়োগ করলে কি কি হয় সেটাই আমরা এখানে মেইনলি দেখবো প্রথম থেকে 12টা রুলে। যেখানে প্রথমে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হবে সেটা যে অ্যালজেব্রিক অথবা ট্রিকোনোমেট্রিক বা অ্যালজেব্রিক এবং ট্রিকোনোমেট্রিক মিলিত অথবা এক্সপোনেনশিয়াল বা এক্সপোনেনশিয়ালের ব্যাপারগুলো আছে সেটা অবশ্যই টি ফাংশনে থাকবে এবং রূপান্তর হয়ে কিতে পাবো, এস এ পাবো। তো যেমন খেয়াল করো প্রথমটা লেখা আছে এল অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, তার মানে 1 কে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা কি পাই, ইজ ইকুয়াল টু 1/s। কিভাবে পাই সেটা আমাদের জানতে হবে। যেমন প্রত্যেক ক্ষেত্রে তোমরা দেখেছো ডিফারেন্সিয়েশন d/dx অফ 1 ইজ ইকুয়াল টু 0, ইন্টিগ্রেশন 1 dx ইজ ইকুয়াল টু x প্লাস c। এটা তোমাদের কিন্তু প্রত্যেকটাই 1 করলে কি হয়, সে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, প্রত্যেকটা ব্যাপারেই 1 কে করে নিয়ে আসতে হবে, সামনে আগাতে হবে, কারণ 1 হচ্ছে এমন একটা একক জিনিস। আমি 1 এর ব্যাপারেও তোমাদের মানে যখন আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়েছি 1 এর ব্যাপারটা সম্পর্কে কিন্তু বলেছিলাম যে 1 একটা অভেদক, গুণের অভেদক। যেহেতু এখানে ফাংশনের ব্যাপার আছে, তো ফাংশনে দেখা যাবে অনেক সময় এক্স এর রাশি নাই বা টি এর রাশি নাই, সেক্ষেত্রে শুধুমাত্র যেটা থাকবে মানে কনস্ট্যান্ট থাকবে, সেইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসবে, সেই জন্য এই প্রথম সূত্রটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1/s। এটা কিভাবে আসে আমি পরের সূত্র থেকে দেখাচ্ছি। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n, টি টু দি পাওয়ার n দ্বারা বোঝাচ্ছে এরকম হতে পারে টি স্কয়ার হতে পারে, টি কিউব হতে পারে, টি টু দি পাওয়ার 4 হতে পারে। যেমন আমরা দেখেছি d/dx অফ x টু দি পাওয়ার n, ওখানে x ছিল আর এখানে x এর পরিবর্তে t আছে, তো x টু দি পাওয়ার n। ডিফারেন্সিয়েশনের জন্য x টু দি পাওয়ার n এর সূত্র দেখেছো, ইন্টিগ্রেশনের জন্য x টু দি পাওয়ার n এর সূত্র দেখেছো। সিমিলারলি এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য x টু দি পাওয়ার n এর সূত্র দেখতেছো। তো এখানে x এর পরিবর্তে t লেখা হয়েছে কারণ আমরা t কে ডিফাইন করে নিয়েছি যে এটা একটা টাইম সিগন্যাল ভেরিয়েবল। সাধারণত আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করেছি তখন যে ভেরিয়েবলটা থাকে সেটা হচ্ছে আননোন ভেরিয়েবল, বা সেটা আমাদের d/dx মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে, কিন্তু x মানে কি সেটা কিন্তু আমাদের জানা নাই। x যে কোনো কিছু হতে পারে, বাট এখানে যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি সেখানে টি এবং এস এটা নির্দিষ্ট করে দেওয়া আছে যে টি মানে হচ্ছে টাইপ আর এস মানে হচ্ছে মানে ফ্রিকোয়েন্সি। সো আমরা জানি এখানে টি ধরতে পারি। কেউ যদি এরকম মনে করে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টু দি পাওয়ার এন কি দিলে হবে না, হ্যাঁ হবে, সেক্ষেত্রে তাকে উল্লেখ করতে হবে এক্স মানে হচ্ছে এখানে টাইম, এবং এস এর পরিবর্তে যদি কেউ অন্য কিছু ভেরিয়েবল নিয়ে আসতে চায় পারবে, সমস্যা নাই, বাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানেই হচ্ছে উল্লেখ করে দিতে হবে। আর জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এক্স কে করো তাহলে এক্স হচ্ছে এখানে টাইম, আর এরপরে যেটা এস এ পাবা, এস এর পরিবর্তে তুমি যদি ওয়াই তে নিয়ে করো, ওয়াই কে আকারে নিলা, ওয়াই বের করলা, যেমন এরকম m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই y টু দি পাওয়ার n প্লাস 1 লিখতে পারো। সেক্ষেত্রে y হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি প্যারামিটার। যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া আছে সেই ক্ষেত্রে সাধারণ ব্যাপারে আমরা যেটা জানি যে আমরা জানি যে টি কে টাইম দ্বারাই প্রকাশ করা। এটা তোমরা ম্যাথে দেখবা, ফিজিক্সে দেখবা, বা অন্য যত কোনো ফিল্ড আছে সবখানেই দেখবা যে টি কে টাইম দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের টি দ্বারা টাইমকে ডিফাইন করা হয়, বড় হাতের টি দ্বারা বোঝাচ্ছে কি টেম্পারেচারের ব্যাপারটা থাকে, বড় হাতের টেম্পারেচার যেটাকে থিটা দ্বারা যে 273 কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস, এইটা যেমন বোঝায়। তোমাদের এখানে কিছু ফর্মালিটি আছে বা মেনটেন করে আগাতে হয়, কারণ সিস্টেম করে দেওয়া আছে। ছোট হাতের টি হলো টাইম, আর এখানে এস দ্বারা বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা তোমরা তো দেখেছো, এফ দ্বারা প্রকাশ করা হয় ফ্রিকোয়েন্সি, ফিজিক্সে ছিল বা অন্য কোথাও তোমরা দেখেছো ফ্রিকোয়েন্সি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহৃত হয়, বাট টাইম আর এখানে এস দ্বারা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। তো এর জন্য 2 নম্বর সূত্র ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এবার খেয়াল করো এই 1 কে করলে 1/s কিভাবে আসে সেটা আমি একটু মানে অ্যানালিটিক্যালি আলোচনা করতেছি। অ্যানালিটিক্যালি বলতে হচ্ছে যে সূত্রের মাধ্যমে দেখাবো আমি। 2 নম্বর যে সূত্রটা দেখাইছি, 2 নম্বর সূত্রটা 1 নম্বরে অ্যাপ্লাই করা যায় কিনা, করলে এটা পাই কিনা সেটা দেখবো, কারণ এই 2 নম্বরটা তো আমরা বিভিন্ন জায়গায় এখন অ্যাপ্লাই করবোই।
সবচাইতে বেশি দেখবা যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছি বা ইন্টিগ্রেশন করেছি, সর্বপ্রথম বা বেসিক ক্ষেত্রে সবচাইতে বেশি ইউজ হয় এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা, কারণ এক্স স্কয়ার থাকে, কখনো 3x কিউব থাকে, এরকমই তো থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবচাইতে ব্যবহার করব এই 2 নাম্বার সূত্রটাই বেশি ব্যবহৃত হবে, কারণ এটা হচ্ছে যে পাওয়ারের ব্যাপার আছে, এন আছে, তো এন দ্বারা তো এখানে টি স্কয়ার, টি কিউব, টি টু দি পাওয়ার 4 যে কোনো কিছু হতে পারে, বাট অ্যাপ্লাই করে বের করতে পারবো। তো 1 মানে কি? 1 মানে হচ্ছে এমন একটা সংখ্যা, যেমন আমাদের যখন ডিফারেন্সিয়েশনের সময় ছিল তখন 1 ইজ ইকুয়াল টু ছিল x টু দি পাওয়ার 0। সামথিং কোন একটা ভেরিয়েবলের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1, এটা আমরা জানি। যেমন x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, y টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এখানে যেমন t টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। যে ভেরিয়েবলটা নিব, যার সাপেক্ষে করা হচ্ছে, সেই ভেরিয়েবলটার পাওয়ার 0 মানেই হচ্ছে 1, এটা আমাদের জানা। তো সেই হিসাবে এখানে 1 দ্বারা বোঝাচ্ছে টি টু দি পাওয়ার n এর সূত্র যদি ব্যবহার করতে চাই তাহলে 1 কে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার 0। সো এখানে তাহলে n এর মান পেলাম 0, তাহলে যদি করি 0 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 0 প্লাস 1, আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 1 আর s টু দি পাওয়ার 0 প্লাস 1 দ্যাট মিন্স s টু দি পাওয়ার 1 হুইচ ইজ s, তাহলে 1 বাই s, এভাবে করে আমরা এই 1 বাই s পেয়েছি, বা এটাকে আমরা 1 বাই s পেয়েছি আমি বললাম সূত্রের মাধ্যমে দেখাইতে পারলাম। কিন্তু বেসিক্যালি আমাদের এটা কিভাবে আসছে এটা কিন্তু আমাদের জানতে হবে, তার জন্য নিচে আমি প্রমাণ দেখিয়েছি। যেহেতু তোমাদের রিটেন এক্সাম হয়তোবা হবে না, সেক্ষেত্রে আমাদের সেই প্রমাণগুলো তোমাদের বোঝানোর সাথে শুধু আমি দেখাবো, বাট যদি রিটেন পরীক্ষা হতো সেজন্য আমাদের প্রিপারেশন হিসাবে আমার দেওয়া ছিল ওগুলো, বাট তারপরও আমি বলবো, কারণ আমরা বলেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু একটা ডিফাইনেট ইন্টিগ্রাল প্রসিডিউর, তো অবশ্যই সেখানে ইন্টিগ্রেশন করেই এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, তাহলে এফ অফ টি এর পরিবর্তে আছে 1, এটাকে কিন্তু পুরো একটা প্রসিডিউর ইন্টিগ্রেশন করতে হবে, করে তারপর 1 বাই s বের করতে হবে। সেটা আমাদের শর্টকাট, আমরা সূত্রগুলো বা আমাদের টেকনিকগুলো, এই যে বেসিক রুলগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু, যেমন ডিফারেন্সিয়েশনের বেসিক রুল কি ছিল যে x টু দি পাওয়ার n বা cos x কে করলে মাইনাস sin x আছে ডিফারেন্সিয়েশন, এটা কিভাবে আসে সেটা কিন্তু তোমাদের মূল নিয়মের যে ডিফারেন্সিয়েশনের সূত্র ছিল সেগুলো কিন্তু থেকেই আসছে। তো প্রত্যেকটা ব্যাপারই যেখান থেকে যেমন জেনারেট হয়েছে 1 কে করলে 1 বাই s, এটা হচ্ছে আমাদের যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইন্টিগ্রাল ফর্মুলাটা আছে সেইটা থেকে 1 বাই s টা জেনারেট হয়েছে। আর আমি এই 2 নাম্বার সূত্র থেকে যে 1 নাম্বারটা প্রমাণ করছি, এইটা হচ্ছে আমাদের সুবিধার্থে। আমরা টি টু দি পাওয়ার n এর সূত্র করেও যে আমরা পেয়েছি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, এটাও কিন্তু একটা ইন্টিগ্রাল প্রসিডিউর, সেটা নিচে করে দেওয়া আছে, কিন্তু ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু আসতে পারবে না। সো আমাদের ব্যাপারটা হলো আমরা এখানে এই সূত্রগুলো কেন দিয়েছি, এই সূত্রগুলো থেকে আমরা সামনে ম্যাথ করব, বাট এই সূত্রগুলো কোথা থেকে আসছে কেউ যদি প্রশ্ন করে বা তোমাদের যদি জানার ইচ্ছা হয়, তার উত্তর হচ্ছে এটার জন্য যে সূত্রটা দেখেছি, এই যে 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস st f অফ টি dt, এই f অফ t এর জায়গায় যেটা থাকবে, যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, f অফ t এর জায়গায় 1 আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস st ইনটু 1 ইনটু dt, e টু দি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পরেরটা ছিল t টু দি পাওয়ার n, তাহলে e টু দি পাওয়ার মাইনাস st ইনটু t টু দি পাওয়ার n dt। এইভাবে f অফ t সব সময় পরিবর্তন হতে থাকবে, যে ফাংশনটা থাকবে t এর সেটা পরিবর্তন হয়ে f অফ t এর জায়গায় থাকবে, এবং ইন্টিগ্রেশন করতে হবে তারপরে হবে। তো আমাদের সুবিধার্থ হলো আমরা যেহেতু এটা করতেছি, আমরা তো ইন্টিগ্রেশন নিয়ে এখানে কাজ করব না, আমাদের হচ্ছে সূত্র জানা, এবং সূত্র জানা আসছে ওই সূত্র থেকে, এবং সেইটা থেকে আমরা এই 12টা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব, আমাদের মেইন কাজ হচ্ছে এটা। সো প্রথম সূত্রটা বললাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1 বাই s, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at ইজ ইকুয়াল টু 1 বাই s মাইনাস a, সূত্র ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ root t ইজ ইকুয়াল টু root over pi ডিভাইডেড বাই 2 s টু দি পাওয়ার 3 বাই 2, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at ইজ ইকুয়াল টু a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো আজকের ক্লাসে আমি মানে আমাদের তো 12টা সূত্র কথা বলা হয়েছে, আজকের সূত্রে মেইন আজকের ক্লাসে মোট আমরা কয়টা সূত্র দেখব সেটা আমি বলে দিচ্ছি। 1 থেকে 6 এবং 9 এবং 10, এই যে 8টা সূত্র আছে, 1 থেকে 6, 9 এবং 10, এই 8টা সূত্র থেকে আজকে ম্যাথ দেখব। এরপরে নেক্সট ক্লাসে এর পরবর্তী সূত্রগুলো আমরা দেখব কিভাবে আসছে বা প্রমাণ, সেগুলো আমরা দেখব। বাট প্রথম যে আজকের দুটা ক্লাস আছে, এই দুইটা ক্লাসের জন্য আমাদের 1 থেকে 6
এবং 9 এবং 10 এই দুটো সূত্র আমরা এই 8টা সূত্র আমরা ব্যবহার করব। তো আমি প্রথম থেকে তো 4টা সূত্র বললাম। এরপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at। তো sin দ্বারা বোঝাচ্ছে কি, আমরা জানি যে sin 3t হতে পারে, sin 5t হতে পারে, sin মাইনাস মাইনাস এখানে হবে না, sin যেটাই থাকুক, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 10t আছে। তো 10 মানে হচ্ছে a, তার মানে a 10/s² + 10² এভাবে। তো a এর মানটা বের করে নিতে হবে সবসময়। যেমন এখানে যদি এরকমই থাকে কোনো ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t আছে শুধু, তো সেক্ষেত্রে a এর মান কত হবে? আমরা জানি জেনারেলি কোনো কিছু না থাকলে আমরা যে 1 এর কথা বললাম সব জায়গায় 1 আছে, তো এই ক্ষেত্রে এই 1 আছে, যেমন sin t থাকলে হবে 1/s² + 1²। তো এটা এইভাবে আসবে। সিমিলারলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at s/s² + a²। সূত্রগুলোকে তো মনে রাখতে হবে। একটা দেখো sin at এর জন্য a/s² + a² আছে, আর এখানে cos এর জন্য আছে s/s² + a²। এখানে s ছিল, এখানে s হয়ে গেছে। সিমিলারলি 9 এবং 10 যেহেতু লাগবে আমি সেটাও আলোচনা করছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin হাইপারবোলিক at। এখানে h দ্বারা বোঝাচ্ছে হাইপারবোলিক। হাইপারবোলিক কথাটা এখানে তোমরা আগে হাইপারবোলিক নিয়ে ম্যাথ আছে আরো, তো হাইপারবোলিক দ্বারা বোঝাচ্ছে কি, হাইপারবোলিকের ব্যাপারটা কিন্তু আমি দেখিয়েছিলাম তোমাদের না, ওই যখন তোমরা এর আগেই তো ছিল, আমি যখন লাস্টের যেটা কমপ্লেক্স নাম্বারে পড়াইছি লাস্টের ক্লাসে, সেখানে হাইপারবোলিকের ব্যাপারটা কিন্তু আমি দেখাইছিলাম, যেমন cos ix = cos হাইপারবোলিক x, আর sin ix = I sin হাইপারবোলিক x। তো ওই হাইপারবোলিক ব্যাপারটাও কিন্তু কমপ্লেক্স ব্যাপার থেকেই আসছে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin হাইপারবোলিক at এর সূত্র হচ্ছে a/s² - a²। খেয়াল করে দেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at এর সূত্র ছিল a/s² + a², বাট sin হাইপারবোলিকের জন্য a/s² - a²। তো একটা মাইনাসের পরিবর্তন, a এখানেও আছে এখানেও আছে। আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at এর সূত্র ছিল s/s² + a²। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক at এর সূত্র হবে s/s² - a²। এই যে cos হাইপারবোলিক at = s/s² - a²। তো এই 8টা সূত্র আমরা আজকে দেখব। বাকি যে সূত্রগুলো কিভাবে আসছে, এই যে আমাদের 11-12 যে সূত্রটা আছে, এটাও আমরা কিন্তু আজকে প্রমাণটাই দেখব। সূত্র এখন বলতেছি না, যখন প্রমাণ হয়ে যাবে তখন তোমরা এই সূত্রটা পেয়ে যাবে। যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁻at sin bt = b/s - s² + b²। আবার e⁻at cos bt যদি থাকে s - a / s - a² + b² এই দুটো আমরা দেখব। সূত্র প্রমাণ আমাদের ম্যাথ আছে এবং একটা আমরা সূত্রের মাধ্যমে করব, সেটা আমরা পরে দেখব। এটা আমরা সূত্র ভাবে আমাদের মনে রাখতে হবে না। 1 থেকে 6 এবং 9 10 এই দুটো আমাদের, এই 8টা আমাদের মেইন সূত্র। তো এই সূত্র প্রমাণ কিভাবে আসছে নিচে আমাদের করে দেওয়া আছে। যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, এটা করলে 1/s কিভাবে হয় আমি বলেছি যে 1/s কিভাবে হয় 2 নাম্বার সূত্রতে, কিন্তু 1 নাম্বার সূত্র প্রমাণ করে আমি দেখাইছি, বাট ওটা ছিল অ্যানালাইটিক্যালি, ওটা তো ম্যাথমেটিক্যালি হবে না। তো ম্যাথমেটিক্যালি কিভাবে করতে হবে, ম্যাথমেটিক করার জন্য আমি সূত্রটা বলেছি, এই যে সূত্রটা আমি বারবার বলতেছি, এই একটা সূত্র থেকেই আমাদের সবকিছু উৎপন্ন হয়েছে। L of f of t = f of s ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻ st f of t dt। তো f of t মানে এখানে হচ্ছে কি 1, যেহেতু f of t এর জায়গায় 1 আছে, তাহলে আমরা বসাই দিই, এই যে 1 বসাই দিলাম, তখন এখানে f of t এর জায়গায় 1 চলে আসলো। তাহলে হয়ে গেল ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻ st dt, যেহেতু 1 আছে তো e⁻ st dt হয়ে গেছে। আমরা জানি যে e⁻at এর সূত্র ইন্টিগ্রেশনের জন্য e⁻at / a, তো এখানে a এর পরিবর্তে আছে কি -s, তো -s হলো e⁻ st / -s, সেটাকে এইভাবে লেখা যায় যে -1/s e⁻ st, অথবা কেউ যদি এরকম লেখে e⁻ st / -s তাও হবে, অথবা মাইনাসটা বাইরে দিয়ে কেউ যদি লেখে e⁻ st e⁻st/s সেটাও হবে, সমস্যা নেই। এনিহাউ যেটা লেখো সেটাই হবে। এরপর লিমিট দিতে হবে 0 থেকে ইনফিনিটি, যেহেতু এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল। তোমরা ডিফাইনাইট আর ইনডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কে আশা করি জানো, যে ডিফাইনাইট ইন্টিগ্রালে যে ব্যাপারটা থাকে সেখানে লোয়ার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। ডিফাইনাইট ইন্টিগ্রালে লোয়ার লিমিট আর আপার লিমিট থাকে, বাট আরেক ধরনের ইন্টিগ্রেশন পাবা, সেটাকে বলা হয় ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, বা প্রথমেই যে ইন্টিগ্রেশনটা করা হয় সেটাকে বলা হয় ইনডিফাইনাইট ইন্টিগ্রাল। সেখানে দেখবা যে শুধু ইন্টিগ্রাল সাইন আছে, কোন লিমিট দেওয়া নেই। এবং সেক্ষেত্রে একটা ব্যাপারও কিন্তু রয়ে গেছে যে যদি ইনডিফাইনাইট ইন্টিগ্রাল হয় সেক্ষেত্রে কোনো এক্সাক্ট ভ্যালু বের করা যায় না, সেটা একটা ভেরিয়েবলের ভ্যালু আসে, তো তার জন্য সেখানে একটা প্লাস দিতে হয়, প্লাস সি দিতে হয়। যেমন আমরা জানি ইন্টিগ্রেশন x⁴n dx x⁴n dx = আমরা জানি x⁴n + 1 / n + 1 প্লাস সি দিতে হয়। এই প্লাস সিটা কেন দিতে হয়, প্লাস সি দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল। প্লাস সি না দিয়ে যদি কেউ লেখে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, তাহলে তার ম্যাথটা ভুল হবে, কারণ ইন্টিগ্রাল মানেই হচ্ছে কি
দুইটা ধাপ ইনডিফাইনাইট আর ডিফাইনাইট। ডিফাইনাইটের অবশ্যই লিমিট থাকবে, একটা যেমন লিমিট আছে, যখন এই যেমন ডিফাইনাইট ইন্টিগ্রাল লিমিট আছে, যখন এই লিমিটটা বসাই দিবে তখন আর একটা মান পাবা, তখন আর এই টি থাকবে না, দেখবা যে টি চলে গেছে, টি ব্যাপারটা থাকবে না, কারণ যে লিমিটটা বসানো হবে লিমিটটা অবশ্যই টি এর ভ্যালু, যে জিরো থেকে ইনফিনিটি, মানে ইনফিনিটি প্রথমে বসাবো টি এর জায়গায় আর মাইনাস দিয়ে জিরো বসাবো এই টি এর জায়গায়। তো আমরা ডিফাইনাইট ইন্টিগ্রাল ইনডিফাইনাইট ইন্টিগ্রাল তোমরা আশা করি জানো। তো আমি কথাটা যেটা বললাম যে ডিফাইনাইট ইন্টিগ্রাল আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালের পার্থক্য বোঝার ব্যাপার হলো ইন্টিগ্রেশন করার পর যদি প্লাস সি না দাও, প্লাস সি দিতে হবে। ইনডিফাইনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে প্লাস সি দিতে হবে, ডিফাইনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে, সো প্লাস সি আর দিতে হবে না। ওকে, তো এখানে করে দেওয়া আছে, করলে দেখো i1/s চলে আসছে। তো এভাবে ইন্টিগ্রেশন করে প্রত্যেকটা করে দেওয়া আছে, যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম t টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n+1 কিভাবে আসছে ধরে নিয়ে তুমি মেথড অফ সাবস্টিটিউশন করেছো, সেই সাবস্টিটিউশন মেথড অনুসারে এখানে বসায়া এই যে দেখো আমরা পেয়ে গেছি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n+1। আবার এখানে দেখো এই চিহ্নটাকে কি বলা হয় সেটা আমি নেক্সট ক্লাস বা এই ক্লাসের শেষে দেখাচ্ছি। গামা সাইন যে ব্যাপারটা আছে, গামা বিটা ফাংশনের সাথে যে ফ্যাক্টরিয়ালের একটা সম্পর্ক আছে সেটাও আমি লাস্টে উল্লেখ করে দিব। ওকে, আমাদের যে ব্যাপারটা আছে আমাদের এখানে প্রমাণগুলো আমি আর দেখাচ্ছি না, ই টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু 1/s-a প্রমাণ এখানে করে দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে নিবে, এখানে সবগুলো করে দেওয়া আছে, এটা আমার দরকার নাই, আমি জাস্ট ম্যাথে চলে যাব। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা যে সূত্রগুলো কিভাবে আসছে এবং সূত্রগুলো কেন আমরা এই পর্যন্ত পড়লাম, এই বুঝতে বা জানার যদি কারো কিছু থাকে কোশ্চেন করতে পারো। ওকে, তাহলে আমি প্রবলেমে চলে যাচ্ছি, যেহেতু তোমরা মানে তোমাদের আশা করি ধরলাম বুঝতে পেরেছো। সো আমরা প্রবলেমে চলে যাই। আমাদের যে প্রবলেম, বেসিক প্রবলেম, প্রথম আজকে যে জিনিসটা শিখবো আমরা, যে 8টা সূত্রের কথা বললাম, সেই 8টা সূত্র থেকেই আমরা যেগুলো ম্যাথ করা যায় সেটাতে আমি আজকে ফার্স্ট লেসনে দেখবো। তো এখানে 4-5টা করে দেওয়া আছে, তো আমি 4টা থেকে এখানে 4টা হয়তো করে দেওয়া আছে, বাট এখানে ভুল দেওয়া আছে প্রথমটা। সো প্রথমটা নিয়ে আলোচনা করলাম না। প্রথম এক্সাম্পলটা এখানে দেখো হাইপারবোলিক 5t লেখা হয়েছে, আর পরের লাইনে শুধু cos 5t লেখা হয়েছে। সো আলটিমেটলি এই হাইপারবোলিকটা করা হয়নি, আমি এটা 1 নাম্বার সলিউশনটা ভুল আছে বা টাইপের মিস্টেক হয়েছে, সেটার জন্য 2 নাম্বারটা আমি দেখাই। 2 নাম্বারটা দেখলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আসলে ম্যাথগুলো করবে। তো দেখো এখানে আছে 6 sin 2t - 5 cos 2t, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এখানে l নিয়ে আসা এবং সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসা। তো তাহলে কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেকেন্ড ব্র্যাকেট 6 sin 2t - 5 cos 2t। তো প্রথম কাজটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট গুলো আছে সেটাকে বাইরে নেওয়া, l এর বাইরে নেওয়া। যেমন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সময় ওটা দেখছো যে কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন এর অপারেটরের আগে নিয়ে যাওয়া। এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের এল যে অপারেটরটা আছে তার আগে নিয়ে যেতে হবে। যেমন 6 এখানে কনস্ট্যান্ট, এখানে -5 কনস্ট্যান্ট, এই দুটোকে বাইরে নিতে হবে। যেমন 6 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t -5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 2t, এই যে বাইরে নিয়ে আসছি। এবার sin 2t এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t করলে কি হবে, আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at এর সূত্র a/s² + a²। তাহলে এখানে a এর মান হচ্ছে 2, তাহলে হবে এর জায়গায় 2 বসাবো, 2/s² + 2a²। সিমিলারলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at এর সূত্র জানি s/s² + a², এখানেও a এর মান 2, তাহলে হবে 5 * s/s² + 2a²। জাস্ট x2a² মানে হচ্ছে 4, এখানে 2a² মানে হচ্ছে 4। তো বসাবো 6 * 2 দ্যাট মিন্স 12 s² + 4 - 5s / s² + 4। এখন যদি কেউ আর পরে এক লাইন লেখে যে লসাগু করে লেখা যায় 12 - 5s / s² + 4, তাহলে হবে, বা এখানে যদি কেউ শেষ করে দেয় তাহলেও অ্যান্সার হবে। তো এক্সাম্পল আমি আপনার সূত্র কথা বলেছি, সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কেউ যদি ওইটুকু ধরতে পারে যে আমরা কোন সূত্রটা ব্যবহার করব বা এখানে এর মান কত, সেটুকু হলেই আমাদের ইজিলি বোঝা যাবে। এটা খুবই ইজি জিনিস, জাস্ট ধরে নেওয়াটা সেটা। ওকে, আমি আরো এক্সাম্পল দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। 4 নাম্বারটা আমি আবার দেখাচ্ছি। 5 e⁻²t - 3 হোল স্কয়ার আছে। তো প্রথম কাজ হচ্ছে হোল স্কয়ার ভাঙানো, তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আসা।
তো আমরা জানি m - b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। সো সেটা বসাই দেওয়া হয়েছে এখানে। তাহলে পাইছি cos 25 e টু দি পাওয়ার 40 25 e to the power 40 minus 30 e to the power 2t plus 9 এটা জাস্ট সূত্র বানানো হয়েছে। এরপর উভয় পক্ষ সবটাই আমরা l নিয়ে যাব, বা এখানে কিন্তু একটা লাইন এক্সট্রা করা যায়, এখানে জাস্ট ওরা ডাইরেক্ট করে দিয়েছে। এর পরের লাইনটা এরকম হতে পারে যে l নিয়ে আসলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই তিনটা কি রাখলাম, পরবর্তী লাইনে এইখানে কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে। যেমন এখানে 25 আছে, এখানে -30 আছে, এখানে +9 আছে, এগুলোকে বাইরে নিয়ে যাব। 25 ল্যাপ্লাস ট্রান্সফর্ম e to the power 40 minus 30 ল্যাপ্লাস ট্রান্সফর্ম e to the power 2t প্লাস 9 ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1। দেখো এখানে 1 কিন্তু আছে, আমি কিন্তু ওই প্রথম সূত্রটা কিন্তু এইভাবেই ব্যবহার হবে। যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে যে কনস্ট্যান্টটা থাকবে সেটা কনস্ট্যান্টই থাকবে, সাথে 1 গুণ আছে, 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসবে সেই সূত্রটা এখানে বসায় দেওয়া হবে। আমরা জানি এখানে e টু দি পাওয়ার এটি এর সূত্র জানি আমরা 1/s - a, তো এখানে a এর মান হচ্ছে 4, তাহলে 25 * 1/s - 4 -30 e টু দি পাওয়ার 2t, এখানে a এর মান হচ্ছে 2, তাহলে 1/s - 2, আর আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 মানে জানি 1/s, তাহলে 9 * 1/s। তাহলে এখানে একটু সাজাই লিখলে আসবে 25/s - 4 -30/s - 2 + 9/s। কেউ যদি এরপর লসাগু করে লেখে তাহলেও হয়, আর যদি এই পর্যন্ত লেখে অ্যান্সার তাহলেও হবে। সো এটা ছিল আমাদের বেসিক ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র। যে 8টা সূত্রের কথা আমি বলেছি সেই 8টা সূত্র অ্যাপ্লাই করেই এখানে ম্যাথ করা হয়েছে, বা 8টা সূত্র হয়তো বা লাগেও নাই, কম লাগছে, কিন্তু আমি যখন অ্যাসাইনমেন্ট দিব সেখানে হয়তো 8টা সূত্রই অ্যাপ্লাই হবে। সো 2 নাম্বার এবং 4 নাম্বার যে एग्जांपल আছে এই দুটো एग्जांपल কি তোমরা ফলো করবা। বাকি যে 1 আর 3 আছে এখানে ওই টাইপের মিস্টেক হয়েছে, যেমন এখানে 3 cos হাইপারবোলিক 5t লিখছে, আবার এখানে দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos a 5t লেখা হয়েছে। তো এখানে হাইপারবোলিকটা মানে উঠে গেছে। তো তোমরা এটা জাস্ট আমি জাস্ট বললাম যে দুইটা দেখালাম, এই দুটাই দেখো, বাকি সবই একই নিয়ম। 2 আর 4 যদি কেউ বুঝো, 1 আর 3 নিচে ঠিকমতো করেও করে নিতে পারবা। তো এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, যে বেসিক যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ব্যাপারটা আছে এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? ওকে, আমি নেক্সট লেসনে যাচ্ছি। তো আমরা শিখলাম প্রথমত যেটা যদি বলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, কিভাবে আসছে সেটা আমি উল্লেখ করেছি, বেসিক প্রপার্টিজ গুলো দেখিয়েছি, এবং প্রপার্টি কিভাবে ডেরিভ হয়েছে ডিফারেন্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা করে দেওয়া আছে, প্লাস একটা আমি করে দেখাইছি, বাকিগুলো তোমরা বাসায় নিজের জন্য দেখে নিবে। এরপরে আমরা ওই যে 8টা কথা বললাম 1 থেকে 6 এবং 7 9 এবং 10, এই যে 8টা সূত্র বললাম, সেখান থেকে एग्जांपल 2 এবং 4 নাম্বারটা বললাম। বাকি 1 আর 3 একটু সমস্যা আছে, কিন্তু 2 আর 4 বুঝলে তোমরা বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তো এখান থেকে আমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট থাকবে, অবশ্যই এই টপিকসের উপর কিন্তু ম্যাথ থাকবে। সো আমি সেটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো ক্লাসের পরে, জাস্ট তোমরা এগুলো বুঝে নিও পরবর্তীতে সুবিধা। এটুকু যদি কেউ বুঝতে পারো, বেসিক যে ব্যাপারটা আছে এইটুকু যদি ধরতে পারো, তাহলে পরে ম্যাথগুলো করতে কিন্তু সুবিধা হবে। কেউ যদি বেসিকই না ধরতে পারো যে কিভাবে আসলে এটা আসছে, তারপর যত বড় যাব তত তো ওটা মানে বৃদ্ধি পাবে, পরিবর্তন হবে। তো তখন কিন্তু প্রথমটাই না ধরতে পারলে আলটিমেটলি সামনেরটা আগানো যায় না। সো প্রথমটা কিন্তু ধরার জন্য বেসিকটা অবশ্যই জানতে হবে। ওকে, আমি নেক্সট লেসনে যাচ্ছি। ওকে, লেসন 18 যেটা আছে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের কন্টিনিউয়েশন। তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, তার বেসিক প্রপার্টিজ, তার বেসিক एग्जांपल দেখেছি। এবার আমরা কিছু থিওরাম দেখব ল্যাপ্লাস ট্রান্সফর্মের। 3টা থিওরাম, এখানে অনেক থিওরাম আছে, বলতে গেলে আমরা 10-12টা থিওরাম আমরা জেনারেলি এই একটা সাবজেক্টের উপর ল্যাপ্লাস ট্রান্সফর্মের উপর কোর্স আছে আলাদা আমাদের। সো সেখানে কিন্তু আমরা প্রায় 10-12টা থিওরাম পড়েছি। বাট এখান থেকে আমি 10-12টা থেকে, যেহেতু আমরা বেসিকটা নিয়ে শিখতেছি, এক ক্লাসে তো আর অত শেখানো যায় না, তো সেই হিসাবে আমরা মাত্র 3টা এখান থেকে পিক আপ করেছি। প্রথম যে 3টা বা প্রথম থেকে যে ইম্পর্টেন্ট গুলো থাকে সেখান থেকে 3টা থিওরাম আমরা এখানে পড়বো। 3টা থিওরামের প্রথমটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, তারপরেরটা হবে সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, লাস্টেরটা আমরা যেটা দেখবো চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তো এই 3টা প্রপার্টিজ অ্যাপ্লাই করে আমরা সামনের ম্যাথগুলো বা এই 3টা প্রবলেম অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ সলভ করা যায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেটাও আমরা দেখবো। ওকে, যাই হোক, প্রথম সূত্রটা বা প্রথম থিওরামটা আমরা বলি, এখানে প্রপার্টি হিসাবে লেখা হয়, এটা থিওরাম না বলে প্রপার্টিও বলা যায়, এটা জাস্ট একটা প্রপার্টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইফ L of f of t is equal to f of s, এটা আমরা জানি, দেন
শো দ্যাট কথাটা লিখছেন, তো এখানে শো দ্যাট লেখা হয়েছে কারণ এটা একটা ম্যাথ হিসেবেও আসতে পারে, সেই জন্য লিখতে পারে। যদি বলা যায় ইফ এটা, তাহলে দেন শো দ্যাট, এটা শো করে দেখাও। এটা যদি তোমাদের রিটেন পরীক্ষা হতো তাহলে আমি এগুলো হয়তো বা দিতাম, যেহেতু রিটেন পরীক্ষা হচ্ছে না, সো এটার অপশনটা নাই তোমাদের হাতে, এটা আছে। সো তোমরা জাস্ট বুঝার স্বার্থে বা জানার স্বার্থে, তাহলে এই লাইনটা কিন্তু প্রথম যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের লাইনটা আছে, এই লাইনটা কিন্তু প্রপার্টি, এটা মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। বা এটা কেন মনে রাখতে হবে, আমরা একটা ম্যাথ দেখে বুঝবো কিভাবে যে এটা কোন প্রপার্টিতে গেছে। কেউ যদি মনে করে যে না আমার তো অনেকগুলো প্রপার্টি দেওয়া আছে, মানে এটা কেন মনে রাখতে হবে, তাহলে এটা ভুল করবা। কারণ একটা জিনিস দেখে পিক আপ করাটা এটা কিন্তু সবচাইতে বড় জিনিস। সেটা শুধু ম্যাথ না, যে কোনো সাবজেক্ট বা যে কোনো, তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছো বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করো, যেটাই করো, তোমার পিক আপ করাটা কিন্তু প্রথম। এবং একজন মানুষ একটা টপিকসের উপরে যদি সে ভালো করতে চায়, সেটা যে কোনো ফিল্ড হতে পারে, ইভেন সেটা যদি গাড়ি চালানো বলো বা কম্পিউটার চালানো বলো বা যে কোনো ফিল্ড বলো, সবচেয়ে প্রথম কাজটাই হচ্ছে পিক আপ করা, যে একটা জিনিস দেখে বলা বুঝা যে আমি কোনটাতে যাব, কোনটাতে করলে আমার তাড়াতাড়ি হবে, এই জিনিসটা মাথায় রাখা। জানার জন্য কিন্তু প্রপার্টিস জানতে হয় যে কোনো ব্যাপারই। তুমি যে ফিল্ডে যাও, বেসিক প্রপার্টি তোমার মাথায় থাকলে তুমি পিক আপ করতে পারবা যে আমি এটা দেখতেছি, হ্যাঁ এটা আমার ওইটাই যাবে। এই জিনিসটা, এটা কিন্তু সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে হয়। তো তোমরা এই জিনিসটা প্রত্যেক ক্ষেত্রে খেয়াল রাখবে যে আমার বেসিক যেন থাকে মাথায়। বেসিক ঠিক থাকলে তুমি পিক আপ করতে পারো, এরপর তুমি যে কোনো জায়গাতে হেল্প নাও, সমস্যা নেই। বাট পিক আপ করতেই যদি কেউ না পারে, তাহলে তো সে জিরো। সে যতই তার কাছে তুমি 1000টা বই দিয়ে দাও, সে বাই করতে পারবে না, কারণ সে তো পিক আপই করতে পারতেছে না। তো সর্বক্ষেত্রে ওই একই ব্যাপার, পিক আপ করা গেলে আমার দেখে, রোগীর দেখেই বুঝতে হবে যে আমার রোগীর আসলে কোন জায়গাটায় সমস্যা, ওইটা হচ্ছে পিক আপ আসলে, ঠিক আছে, সব ক্ষেত্রেই। তো এখানে যেমন আমরা ম্যাথমেটিক্স নিয়ে কাজ করতেছি, আমাদেরও পিক আপ করতে হবে যে এই প্রপার্টি দেখে আমরা যে সামনের ম্যাথগুলো দেখবো, যে আমি ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টিতে করবে, না সেকেন্ড ট্রান্সলেশনে পড়বে, নাকি চেঞ্জ অফ স্কেলে পড়বে, নাকি অন্য কোনো সূত্রতে করতে হবে, যে আমরা বেসিক শিখে আসছি সেগুলোতে অ্যাপ্লাই করলে হবে। তো ওইটাই হচ্ছে পিক আপ করার ব্যাপার। সূত্রটা এরকম, if L of f of t is equal to f of s, then show that কথাটা আমি উল্লেখ করলাম না, যেহেতু এটা ম্যাথের জন্য দেওয়া হয়েছে, আমি প্রপার্টিটা উল্লেখ করে যাচ্ছি। if Laplace transform of f of t is equal to f of s, then Laplace transform of e to the power at f of t is equal to f of s minus a। তো খেয়াল করে দেখো, এখানে ছিল Laplace transform f of t, তার জন্য আমি f of s, এটা তো জানি f of s কিভাবে করতে হয়, সেটাও জানি যে ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হয়, তো সেটা তো আমি বলেছি। বাট এরপরে নতুন এখানে ইন্ট্রোডিউস করতেছি কি, শিফট কি করতেছি, ই টু দি পাওয়ার এটিকে শিফট করে নিয়ে আসতেছি বা ট্রান্সলেশন করে নিয়ে আসতেছি। তো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি। যখন ই টু দি পাওয়ার এটির পরিবর্তে এরকম থাকতে পারে, ই টু দি পাওয়ার 4t থাকতে পারে, ই টু দি পাওয়ার -5t থাকতে পারে, এরকম যে কোনো কিছু থাকতে পারে। তো টি এর আগে শুধু ই টু দি পাওয়ার টি থাকতে পারে, তো এ মানে হচ্ছে এর মানটা ভেরিয়েবল, চেঞ্জ হবে এখানে। তার জন্য সূত্র হচ্ছে এফ অফ এস মাইনাস এ। তার মানে যখন এফ অফ এসটা আছে, সেই যে এফ অফ এস এর যে ফাংশনটা পাবো, সেইখানে যদি আমি নতুন আরেকটা ফাংশন, আমরা জানি যে এফ অফ এক্স যে একটা ফাংশন হয়, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে এরকম যদি বলা হয় এফ অফ এক্স মাইনাস 2 বের করো, তাহলে কি হবে, এক্স মাইনাস 2 এর হোল স্কয়ার হয়ে যাবে। এটাই কিন্তু হচ্ছে ফাংশনের পরিবর্তনের ব্যাপার। তোমরা ফাংশনের রূপান্তরটা দেখছো যে ফাংশন কিভাবে চেঞ্জ হয় ফাংশনের ভিতরে। যদি গ্রাফিক্যালিও তোমরা হয়তো বা জানো, যেহেতু তোমাদের গ্রাফিক্স নিয়ে কাজ করো, তোমরা গ্রাফিক্সের ব্যাপারটা জানো যে একটা ফাংশনের ইনপুটের জিনিসে পরিবর্তন করলে কি হয়, আর একটা ফাংশনের বাইরে, মানে যে ফাংশনটা ডোমেন আছে, ডোমেনের পরিবর্তন না করে যদি সাংখ্যিকভাবে কোএফিসিয়েন্ট অ্যাড করে দেওয়া হয়, তার যে পরিবর্তনটা হয় সেটাও কিন্তু তোমরা জানো। খেয়াল করে দেখো, এখানে ফাংশন এফ অফ টি ছিল, এখানেও ফাংশন এফ অফ টি আছে, তার মানে টি এর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় নাই, এখানে কিন্তু ই টু দি পাওয়ার এটি সাথে গুণ করে নিয়ে আসা হয়েছে। আমি এই কথাটা কেন বলতেছি, যখন চেঞ্জ অফ স্কেল প্রপার্টি করব, তখন আমরা এর পরিবর্তনটা দেখতে পাবো যে ফাংশনের ভিতরে পরিবর্তন, তার মানে ডোমেনে পরিবর্তন, অথবা মানে যেটা ফাংশনটা আছে তার আগে কোনো একটা কোএফিসিয়েন্ট নিয়ে আসা বা কোনো একটা ফাংশন নিয়ে আসলে কি পরিবর্তন হয়, নতুন একটা ফাংশন নিয়ে আসলে কি পরিবর্তন হয়, সেটা কিন্তু আমি দেখব। যেমন এর জন্য সূত্রটা হয়ে গেল এফ অফ এস মাইনাস এ। তো আমাদের এটা মনে রাখতে হবে, আলটিমেটলি মনে রাখা ছাড়া এখন কোনো কাজ নেই। বা তোমরা মনে করো এটা আছে, প্রমাণটা আমি আর দেখাইলাম না, প্রমাণটা এখানে ইন্টিগ্রেশন দিয়ে করাইছে, সো আমি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করব না, এখানে কিভাবে আসছে দেখে নিও। তো আমরা পেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তো এখানে মেইন কথা হলো ফাংশন এফ অফ টি ছিল, সেখানেও ফাংশন এফ অফ টি আছে, বাট ফাংশনের আগে কিন্তু একটা ফাংশন বা একটা
যেটাকে বলা হয় ভেরিয়েবল অংশটুকু, মানে এটা একটা এক্সপ্রেশন অ্যাড হয়েছে, না অ্যাড হয় নাই, গুণ আকারে আসছে, কিন্তু অ্যাড এর ব্যাপার নাই। ওকে, পেয়ে গেলাম। সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, এটাও আমাদের জানতে হবে। ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t is equal to f of s and g of t is equal to f of t minus a when t greater than a and 0 when t less than a, এই কথাটা, এই যে ফাংশনে g of t যে একটা ফাংশন লিখেছি, এই ফাংশনটার একটা নাম আছে, এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। জেনারেল ফাংশন হচ্ছে এইটা, যে f of t একটা ফাংশন, f of t একটা ফাংশন, অথবা f of s ও একটা ফাংশন, এটা হচ্ছে জেনারেল ফাংশন। আর জি অফ টি যে ফাংশনটা লেখা হয়েছে, এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। পিস ওয়াইজ ফাংশন কাকে বলা হয়? একটা ফাংশনের একাধিক বিন্দুতে যদি তার মানের পরিবর্তন হয়, তাহলে সেই ফাংশনটাকে পিস ওয়াইজ ফাংশন করবে। তার মানে একটা ফাংশন যদি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মান দেয়, হতে পারে সেটা একটা পয়েন্টের জন্য, হতে পারে সেটা 5টা পয়েন্টের জন্য, হতে পারে যে কয়টা পয়েন্টের জন্য, সেই কয়টা পয়েন্ট অনুসারে আমাদের লিখতে হবে। একটা ফাংশন মানে কিন্তু সেখানে কন্টিনিউয়াস একটা ব্যাপার আছে। একটা রেখা আঁকলে, একটা কন্টিনিউয়াস রেখা যদি আঁকো, সেটাকে বলা হয় আমাদের মানে যেটাকে বলা হয় আমাদের কন্টিনিউয়াস হলে একটা একটা এক্সপ্রেশন কন্টিনিউয়াস যদি হয়, তাহলে সেটাকে ফাংশন বলা হয়। তো যেহেতু এখানে জি অফ টি ফাংশনটা লেখা হয়েছে, এখানে দেখো when t greater than a একটা পয়েন্ট, যখন টি এর মান এর থেকে বড়, তখন যে ফাংশনাল ভ্যালুটা নেবে সেটা হচ্ছে এফ অফ টি মাইনাস এ। যখন টি এর মান এর থেকে ছোট, তখন ফাংশনাল ভ্যালু জি অফ টি এর মান হচ্ছে 0। তো এখানে শুধুমাত্র একটা পয়েন্টের কথাই বলা হয়েছে, এ একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টে আমাদের জন্য পেলাম এফ অফ টি মাইনাস এ, আর একটা পেলাম 0। যদি হয় জি অফ টি একটা ফাংশন, দেখো খেয়াল করে দেখো, এই এফ অফ টি যে ফাংশনটা ছিল, সেই ফাংশন থেকেই কিন্তু এই জি অফ টি ফাংশনটা উৎপন্ন হয়েছে, তাই না? উৎপন্নটা কিভাবে হয়েছে আমরা দেখতে পাইছি, কিন্তু দেখো জি অফ টি এর যে মানটা আছে, একটা 0 আছে, হ্যাঁ 0 তো এফ অফ টি 0 ইন্টু এফ অফ টিও তো লিখতে পারি। আর উপরের যে ফাংশনটা আছে সেটা আছে এফ অফ টি মাইনাস এ, ওয়ার ইজ এফ অফ টি আর এফ অফ টি মাইনাস এ। যদি এফ অফ টি জানি, সেখান থেকে আমি অবশ্যই এফ অফ টি মাইনাস এ বের করতে পারবো। আমি প্রথমেই তো বলেছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এফ অফ এক্স মাইনাস 2 মানে কি? এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। তো যদি আমি এফ অফ টি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার পাই, তাহলে এফ অফ টি মাইনাস এ হবে কি? টি মাইনাস এ এর হোল স্কোয়ার। তো ওইটা তো ফাংশনে নিয়ে আমরা বের করতেই পারতেছি। তার মানে আলটিমেটলি জি অফ টি একটা পিস ওয়াইজ ফাংশন, এবং এই পিস ওয়াইজ ফাংশনটা কিন্তু উৎপত্তি হয়েছে, জেনারেট হয়েছে এফ অফ টি ফাংশন দিয়ে। আলটিমেটলি জি অফ টি যে ফাংশনটা, এটা অবশ্যই কিন্তু এফ অফ টি থেকে উৎপন্ন হইতে হবে। এরকম হতে পারে না যে এফ অফ টি একটা ফাংশন দেওয়া আছে, নতুন একটা ফাংশন নিয়ে এলাম জি অফ টি, তো জি অফ টি কিন্তু এফ অফ টি থেকে উৎপন্নই হয় নাই, তাহলে কিন্তু আর সেটাকে জন্য এই সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং প্রপার্টিটা অ্যাপ্লাই হবে না। অবশ্যই জি অফ টি ফাংশনটা এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এই যে দুইটা অংশ, এটা ক্রাইটেরিয়া বললি, টি টি এর মান যখন এর থেকে বড়, এখানে এর পরিবর্তে যে কোনো কিছু হতে পারে, এর পরিবর্তে 1 হতে পারে, 1 এর পরিবর্তে 5 হতে পারে, বাট এ থাকবে আর টি এফ অফ টি থাকবে, বাকি কিছু থাকবে না কিন্তু। কারণ আমরা দেখেছি যে এখানে ই টু দি পাওয়ার এটি, সাইন এটি, কজ হাইপারবোলিক এটি, এ আছে সব জায়গায়। তো এ একটা নির্দিষ্ট বিন্দু, এ ধরে নাও না, এ একটা ভেরিয়েবল, যা কিছু হতে পারে এখানে, এর মান 5 হতে পারে, 10 হতে পারে, -5 হতে পারে, যেটা হবে সেটা, বাট আলটিমেটলি সূত্র এ দিয়েই নির্দেশ করা হয়েছে। তো দেন শো দ্যাট কথাটা আমি উল্লেখ করব না, কারণ হচ্ছে আমার প্রপার্টি বলতেছি। দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি, তার মানে এফ অফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাইছি এফ অফ এস। এবার জি অফ টি কে ডিফাইন করছি এফ অফ টি এর মাধ্যমে, এবং জি অফ টি যদি পিসওয়াইজ ফাংশন হয়, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস। তার মানে এফ অফ টি থেকে জি অফ টি একটা পিসওয়াইজ ফাংশন জেনারেট করছি, সেই জেনারেট করার পর সেটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়, তাহলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। তাহলে প্রথম কাজ হবে এফ অফ এস নির্ণয় করা, তারপর জি অফ টি ঠিক মতো বানানো, কোন পয়েন্টে আমার সে ফাংশনটা ভেরিয়েবল মান দিচ্ছে সেটা বের করা, খুঁজে বের করা, তারপর তার সূত্র বের করা বা সূত্র অ্যাপ্লাই করা। তো এখানে কিভাবে এটাকে করা হয়েছে সেটা করে দেওয়া আছে, আমি এটা উল্লেখ করলাম না। মেইনলি আলটিমেটলি এটাই মনে রাখতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি ইজ ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। দুইটা সূত্র পেয়ে গেলাম অলরেডি। 3 নাম্বারটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। চেঞ্জ অফ স্কেল প্রপার্টি আর প্রথম যে প্রপার্টিটা আছে সেটা নিয়ে আমি একটু কথা প্রথম বলেছিলাম, যে একটা ফাংশনের ভিতরে ডোমেইনে পরিবর্তন আর ডোমেইনের ফাংশনের বাইরে পরিবর্তন এক না, কিন্তু যদি এরকম থাকে এক্স এর স্কয়ার, যদি এক্স স্কয়ার আছে, আরেকটা আছে মাইনাস এক্স স্কয়ার, আরেকটা আছে এক্স টু দি পাওয়ার মাইনাস 2, প্রত্যেকটা কিন্তু এক না। এখানে দেখো একটা আছে এক্স স্কয়ার, পরেরটা লিখলাম
এ মাইনাস এক্স স্কোয়ার, এইটা দেখো এক্স স্কোয়ারে কিন্তু পরিবর্তন নেই, শুধু মাইনাসের পরিবর্তন আছে। তো মাইনাসের পরিবর্তন মানে কি, তার বিপরীত দিকে চলে যাবে। সেটা আমি দেখাইছি যে তোমাদের ওই যে গ্রাফ দেখাইছিলাম, সেখানে তো দেখাইছি যে 2-3i আর -2+3i, বা যদি একটা বলো -30°, আর একটা যদি হয় +30°, তার উপর নিচে সম্পর্ক, বিপরীত সম্পর্ক। বাট সেটা গেল, সেটা আমাদের এখানে দেখার দরকার নেই। আমাদের এখানে যেটা বলতেছি ফাংশনের ব্যাপার, যে এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার এর যে আলটিমেটলি ফাংশনাল ভ্যালু আছে, তার মানে মূল যে ব্যাপারটা আছে সেটা এক। বাট একটা যদি আছে এক্স স্কোয়ার আর একটা আছে x⁻², মানে এক্স এর এখানে কিন্তু পাওয়ারের পরিবর্তন হয়ে গেছে। একটা আছে এক্স স্কোয়ার আর একটা আছে x⁻², দ্যাট মিনস এখানে কিন্তু এটা এক নাই, এখানে কিন্তু পাওয়ারের পরিবর্তন চলে আসছে, ভিতরে পরিবর্তন চলে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিপরীত হবে না, সেখানে সাংখ্যিক মান হয়ে যাবে 1/x², বাট যখন গ্রাফিক্যালি দেখবা তখন আর সেটা ওইরকম ডাইরেক্ট থাকে না। তো যাই হোক, এটা গ্রাফিক্যাল ব্যাপার, আমি গ্রাফিক্যাল নিয়ে আলোচনা করতেছি না। আমরা জাস্ট আলোচনা যেটা করতেছিলাম যে আমাদের ডোমেইনে পরিবর্তন এবং ডোমেইন ছাড়া পরিবর্তন করলে কি হয়। ডোমেইন ছাড়া আমরা e⁻ নিয়ে আসছি, সেখানে দেখেছি f(s−a) হয়েছে, বাট এখানে দেখো যে জিনিসটা করা হয়েছে, ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f(t) = f(s), দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f(a)t, দেখো এখানে t ছিল, কিন্তু এ নিয়ে আসা হয়েছে, তার মানে ডোমেইনে পরিবর্তন চলে আসছে। তো ডোমেইনে পরিবর্তন চলে আসলে পুরো জিনিসই ঘুরে যাবে, তাহলে হয়ে যাবে 1/a f(s/a), এটা সূত্র আমাদের মনে রাখতে হবে। কিভাবে আসছে সলিউশন নিচে করে দেওয়া আছে, অবশ্যই ইন্টিগ্রেশনের মাধ্যমে হয়েছে, অত বড় ইন্টিগ্রেশনে আমি যাচ্ছি না, বাট আমাদের মনে রাখতে হবে তিনটা প্রপার্টি। ফার্স্ট শিফটিং প্রপার্টি যেটা দেখেছি, যেটা বলা হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁻at f(t) যেটা পাবো f(s−a). সেকেন্ড শিফটিং এর প্রপার্টি ব্যাপারটা কিন্তু একটু ব্রড সেন্সের ব্যাপার, সেটা আমরা দেখেছি যে পিসওয়াইজ ফাংশনের কথাটা বলেছি। পিসওয়াইজ ফাংশন ব্যাপারটা কিন্তু আমার প্রয়োজন হবে, আমরা আসলে এখানে পিসওয়াইজ ফাংশনের ব্যাপারটা একটু দেখবো ম্যাথে পরে। আর 3 নাম্বার চেঞ্জ অফ স্কেল প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে L of f(at) = 1/a f(s−a)। এটা আমাদের সূত্র। তো এর প্রমাণ কিভাবে হচ্ছে নিচে এখানে করে দেওয়া আছে। এবার আমরা যেটা দেখবো প্রবলেমস রিগার্ডিং থিওরেম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা প্রথম যে প্রবলেমটা আছে এখানে আমরা দেখবো, দেখো খেয়াল করে দেখো, প্রথম যে প্রবলেমের 3টা অংশ আছে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখলে, আমি যে বললাম পিক আপের ব্যাপারটা সেটা কিন্তু ধরতে হবে। যেমন e⁻at আছে, e⁻at আছে, e⁻²t আছে, তার মানে এখানে কি প্রত্যেকটাই তো এর পাওয়ার আছে, সাথে আছে কি t⁻n sin bt cos 3t। তাহলে আমরা বললাম যে ওই যে ব্যাপারটা যে ফার্স্ট শিফটিং প্রপার্টি হবে তাহলে। এবং খেয়াল করে দেখো এই যে প্রপার্টি আছে, এই প্রপার্টি থেকে এই যে পরবর্তী 2 নাম্বার যেটা আছে, আমি বলেছিলাম যে অঙ্কের মাধ্যমে কিন্তু আমি প্রমাণ করে দেখাবো বাকি 11-12 সূত্রটা। খেয়াল করে দেখো, আমি যদি পিছনে যাই, আমি 12টা সূত্র পড়তে বলেছি, বা এখানে খেয়াল করে দেখো 11 আর 12 নাম্বার কি আছে, e⁻at sin bt, আবার এটা আছে e⁻at cos bt। এর জন্য সূত্র হচ্ছে b/s−a² + b²। তো এখানে এটা কিভাবে হয়েছে দেখো, e⁻at আছে, এখানে e⁻at আছে, তার মানে এটাকে অতি সহজে আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টিতে বসাইলে সলভ এইটা পাবো। ঠিক আছে, এটা তো সূত্রেই দেওয়া আছে, বাট কিভাবে সূত্রটা আসলো, আমি যেমন 2 নাম্বার সূত্র থেকে 1 নাম্বার সূত্র প্রমাণ করেছি, সিমিলারলি এখানে আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টি থেকে আমরা এটাকে সলভ করতে পারি। এছাড়া অনেক নতুন যে প্রপার্টি আছে সব প্রপার্টি থেকে কম বেশি সলভ করা যায়, বাট আলটিমেটলি এটা একেবারে এক্স্যাক্টলি মিলে যায় 11-12 নাম্বার ওই যে আমাদের যে ফার্স্ট শিফটিং প্রপার্টির সাথে। ওকে, আমি এখন সূত্রে যাই, চলে আসি, তো প্রমাণ করি আমরা। প্রথম যেটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁻at t⁻n, এটাকে করতে হবে ইজিক্যাল টু, এটা হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে গামা, গামা n+1 ডিভাইডেড বাই s−a n+1। তো গামা ব্যাপারে তোমরা যদি না জেনে থাকো, গামা বিটা এই সম্পর্কে তো কম বেশি, আলফা বিটা গামা এই 3টা জিনিস মানে খুবই ওতপ্রোতভাবে জড়িত মানুষের সাথে। আলফা বিটা গামা সব জায়গায় ব্যবহার করা হয়, এবং এটা কোড ওয়ার্ড অনেক ক্ষেত্রে, আবার ফাংশনাল ভ্যালু আছে। তো যেমন আলফা বিটা গামা, এখানে আলফা নিয়ে কাজ করতেছি না, আমরা বিটা আর গামা নিয়ে কাজ করব। বিটা আর গামা যে ব্যাপারটা আছে তোমরা দেখবা যে
ফিজিক্সে পাবা, কেমিস্ট্রিতে পাবা, ম্যাথে পাবা, তারপর মেডিকেলে পাবা, যে কোনো জায়গায়। যেমন এখন এই ইভেন করোনাও তো নামকরণ করা হয়েছে ওইভাবে যে আলফা ভেরিয়েন্ট, বিটা ভেরিয়েন্ট। তো ওই ভেরিয়েন্ট মানে তো ভেরিয়েবল, তার মানে ভেরিয়েন্ট জিনিসটাও কিন্তু ওইভাবেই আসছে যে আলফা ভেরিয়েবল, মানে এটা একটা ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এর মধ্যে অনেক পার্ট আছে, যাই হোক ওটা নিয়ে আমার আলোচনা ব্যাপার না। আমার ওই ব্যাপার হচ্ছে এখানে গামা আর বিটা ফাংশন এটা কোথা থেকে আসছে এটা নিয়ে আমি একটু আলোচনা করে আমি ম্যাথে চলে যাব। তো গামা এবং বিটা ফাংশন এটা ম্যাথমেটিক্যালের একটা স্পেশাল ফাংশন, যেটা উৎপন্ন হয়েছে ইন্টিগ্রেশনের মাধ্যমে, ডিফাইনাইট ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো ডিফাইনাইট ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে আসছে সেটা সম্পর্কে আমি আমার একটা ক্লাস নেওয়া আছে, তোমরা যদি চাও, কারো যদি জানার ইচ্ছা থাকে যে আসলে গামা বিটা ফাংশনটা কি, সেটা জানতে চাইলে তোমরা, আমি চাইলে দিয়ে দেবো তোমাদের, তোমরা ওটা দেখে নিও, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমার তো ইন্টিগ্রেশন নিয়ে পড়ানোর কাজ না, তোমরা তোমাদের এর আগে যে ইন্টিগ্রেশনের ক্লাস যে নিয়েছেন যে স্যারে, তার হয়তো বা গামা বিটা ফাংশন সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত। তোমরা কি ধারণাটা পেয়েছিলে গামা বিটা ফাংশন সম্পর্কে? জি স্যার। হুম, জি আচ্ছা, যদি গামা বিটা ওকে, যদি গামা বিটা ফাংশন জানো তাহলে তো তোমরা জানোই যে গামা বিটা ফাংশনটা আসলে কি। এটা ইন্টিগ্রেশনেরই একটা প্রসেস বা ইন্টিগ্রেশন থেকে আসছে বিটা এবং গামা। এবং গামার সাথে কিন্তু মেইনলি গামা এবং বিটার সাথে একটা রিলেশন আছে, এবং সেই আরেকটা রিলেশন আছে ফ্যাক্টরিয়ালের সাথে। ফ্যাক্টরিয়াল ব্যাপারটা তো জানো যে এন ফ্যাক্টরিয়ালের যে ব্যাপারটা আছে, আমরা জানি যে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি 2 into 1, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 into 2 into 1। তো এটা হচ্ছে ফ্যাক্টরিয়ালের ব্যাপারটা। তো ওই ফ্যাক্টরিয়ালের সাথে একটা গামার সম্পর্ক আছে। আমরা জানি যে এন ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু গামা এন প্লাস 1, এটা একটা রিলেশন। অথবা যদি কেউ এরকম বলে যে গামা এন ইজ ইকুয়াল টু এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এই যে দুইটা সূত্র আছে, এটা কিন্তু ফ্যাক্টরিয়ালের সাথে গামার সম্পর্ক। আমরা সাধারণত ফ্যাক্টরিয়ালের সাথে ইউজ টু, কারণ আমরা ক্যালকুলেটরে দেখতেই পারি ফ্যাক্টরিয়ালের সাইন আছে, বাট গামা সাইন তো নাই। তো আমরা যে কোনো গামা ফাংশনকে, যদি একটা ফাংশনকে গামাতে নিয়ে যেতে পারি, গামা আকারে নিয়ে যেতে পারি, তাহলে আলটিমেটলি আমরা সেটাকে বাস্তবে খুব ইজিলি নিয়ে আসতে পারি। তাহলে একটা ইন্টিগ্রেশন থেকে সেটা যদি গামার ফরম্যাটে নিয়ে আসতে পারি বা বিটার ফরম্যাটে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের আর ইন্টিগ্রেশন করার প্রয়োজন হচ্ছে না। যেমন আমরা দেখেছি যে কসিস ইকুয়েশন বা প্রথম যেটা দেখেছিলাম কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, ওইখানেও কিন্তু একটা ইন্টিগ্রালের ফরম্যাটে নিয়ে আসছি, তারপর কিন্তু আমরা সূত্র বসাই দিচ্ছি ইন্টিগ্রেশন না করি। সিমিলারলি গামা বিটাও ব্যাপারটা ওইরকম, গামা বিটাও হচ্ছে ইন্টিগ্রালের একটা ফরম্যাট। ওই ফরম্যাটে যদি নিয়ে আসতে পারি, আলটিমেটলি আমরা বাস্তবে ওটাকে নিয়ে আসতে পারবো না কইরাই। এই কাজগুলো হচ্ছে গামা বিটা। তারপরে যে আমরা কসিস ইন্টিগ্রাল ফর্মুলা দেখেছি, এরকম অনেক ফর্মুলা আছে। আসলে ডিফারেন্সিয়েশন তো মানে ভাঙাটা খুবই সহজ, বাট একটা জিনিসকে গড়তে হইলে অনেক কিছু মেনটেন করতে হয়। অনেক সময় দেখা যায় যে বাস্তবিক নিয়মে বা সূত্র যেগুলো আছে হাতের কাছে, সেটা হয় না, স্পেশাল ফরম্যাটে নিতে হয়। ওইগুলোর মাধ্যমে গামা বিটা ফাংশনের উৎপত্তি হয়েছে, বা আরো অনেক কিছু উৎপত্তি হয়েছে। বিশেষ করে ইন্টিগ্রেশনকে সলিউশন করতে গেলে অনেকগুলো নিয়ম ব্যাপার আছে, এবং ইন্টিগ্রেশন দিয়ে কিন্তু বর্তমান যুগ চলে। মানে আমরা যে ল্যাপটপ ইউজ করি, কম্পিউটার ইউজ করি বা মোবাইল ফোন ইউজ করি, সবই কিন্তু ভিতরে কার্নেল আছে, বা মূল যেটা বলা হয় যে কার্নেল নাম্বার থাকে, বা যে কোনো কম্পিউটার ইন্টিগ্রেশন ব্যাপারটা আছে। তো এই জিনিসগুলো কিন্তু ইন্টিগ্রেশনেরই ব্যাপার। ইন্টিগ্রেশনের মধ্যে মূল মজ্জা থাকে, সেই মজ্জাটাকে তুমি গইরে নিতে পারলে ইন্টিগ্রেশন তুমি খুব সহজে করে নিতে পারো। যেমন এই যে গামা একটা ফাংশন, বিটা একটা ফাংশন, এটা কিন্তু ইন্টিগ্রেশনের কিছু করা হয় না, জাস্ট ইন্টিগ্রেশনটা একটু ভিতরের যে অংশটা থাকে, যে ফাংশনাল ভ্যালুটা থাকে, সেইটাকে পরিবর্তন করে একটা রূপে, অন্য রূপে নিয়ে আসা, বা একটা পরিবর্তিত রূপে নিয়ে আসা, যেখান থেকে ওই ফরম্যাটে বসাই দেওয়া যায় বা ওই সাসে বসাই দেওয়া যায়। এটাই হচ্ছে মেইন কথা। যাই হোক, ওটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমার মেইন কথা ছিল 1 নাম্বার ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার at t টু দি পাওয়ার n is equal to gamma n plus 1 divided by s minus a to the power n plus 1. so gamma n plus 1 that means n factorial, এটাও আমরা বলতে পারি। তো আমরা n factorialটা জানি, কারণ আমরা প্রথম যে সূত্র বলেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম t to the power n is equal to n factorial divided by s to the power n plus 1। তো এটাকে কিন্তু গামার আকারেও এভাবে লেখা যায় যে gamma n plus 1 divided by s to the power n plus 1 লেখা যায়, সমস্যা নেই। এবং সেটাই কিন্তু সবচেয়ে ভালো ফরম্যাট, কারণ এখানে নিচেও n+1 আছে, উপরেও n+1 আছে, সো এটা দেখতেও ভালো দেখে। আলটিমেটলি ওটা গামার সূত্রই ছিল, এবং ইন্টিগ্রেশন যখন করা হবে গামার মাধ্যমে ওটা আসছে। তোমার ওখানে প্রমাণ আছে, দেখে নিও যে ওখানে গামার উল্লেখ আছে।
যাই হোক, প্রথমটা আমি প্রমাণ দেখাই। তো আমাদের এখানে আছে ই টু দি পাওয়ার এটি টি টু দি পাওয়ার এন, তাহলে এখানে এফ অফ টি ধরে নেব টি টু দি পাওয়ার এন কে। তো ধরে নিলাম এফ অফ টি ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন, উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, এল নিলাম উভয় পক্ষে। তো আমরা জানি এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, এবং টি টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। সো সেটাকে আমরা লিখতে পারি গামা এন প্লাস 1 ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, লিখলাম সূত্র অনুসারে, আর কিছুই না। এখন আমরা প্রপার্টিটা কি জানি সেটা লিখবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ, এটা তো আমাদের সূত্র জানাই আছে প্রপার্টিতে। এবার খেয়াল করে দেখো আমাদের কি করতে হবে। আমার এখানে এফ অফ টি ই টু দি পাওয়ার এটি ঠিক আছে, এখানে আছে এফ অফ টি এর জায়গায় টি টু দি পাওয়ার এন, তাহলে আমাদের সূত্র হয়ে যাবে কি ই টু দি পাওয়ার এটি যেহেতু ঠিক আছে, ই টু দি পাওয়ার এটিও ঠিক আছে, তাহলে এখানে পরিবর্তন হয় এস মাইনাস এই থাকবে। তাহলে আমরা পেয়েছি কি এফ অফ এস মানে হচ্ছে গামা এন প্লাস 1 ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। তাহলে এখানে এফ অফ এস মাইনাস এ কিভাবে বের করতে হবে আমি বলেছি, যেখানেই এস আছে সেখানেই এস মাইনাস এ এবার চলে আসবে। তো পরবর্তী লাইনে সেটাই করা হয়েছে, গামা এন প্লাস 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1। খুবই ইজি জিনিস, এখানে তেমন কিছু পরিবর্তনই করতে হয় না, কারণ ই টু দি পাওয়ার এটি আর ই টু দি পাওয়ার এটি ঠিক আছে। বাট ই টু দি পাওয়ার এটির জায়গায় যদি ই টু দি পাওয়ার 5 টি থাকতো, ই টু দি পাওয়ার মাইনাস 5 টি থাকতো, তাহলে কিন্তু এস মাইনাস এ হতো না, তখন হয়তো এস মাইনাস 5 অথবা হয়ে যেত এস প্লাস 5, এরকম হয়ে যেত। তো সেটাও আমরা দেখবো। এরপরে আমরা 3 নাম্বার এক্সাম্পলে চলে যাব। আমি 3 নাম্বার, 2 নাম্বারটা আমরা আলটিমেটলি দেখাচ্ছি না, 2 নাম্বারটা 3 নাম্বার মতোই, জাস্ট আমি একটা প্রমাণ ম্যাথ দেখাই যে এখানে ই টু দি পাওয়ার এটি নাই। যেমন দেখো 3 নাম্বার আছে ই টু দি পাওয়ার মাইনাস 2t cos t, এটাকে করতে হবে, এটা করলে এটা পাবো। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এটি এর পরিবর্তে কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস 2t আছে, তার মানে এর মানে এখানে মাইনাস 2। সো ওইটাকে আমরা অ্যাপ্লাই করব, দেখি আমরা যাই। প্রথমে আমরা এফ অফ টি ধরে নেব, যেহেতু এখানে cos 3t আছে ই টু দি পাওয়ার মাইনাস 2t এর সাথে, অতএব আমরা এটাকে এফ অফ টি ধরে নেব। এফ অফ টি ইজ ইকুয়াল টু cos 3t, তো উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব, এল অফ এফ অফ টি এল অফ cos 3t। আমরা জানি যে cos 3t কে কিভাবে করতে হবে, এখানে এর মান হচ্ছে 3, তাহলে s বাই s স্কয়ার প্লাস 3 স্কয়ার হুইচ ইজ s বাই s স্কয়ার প্লাস 9, এভাবে এর মান বের করে নিলাম। এবার আমরা জানি শিফটিং প্রপার্টি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস 2t হবে না, এটা হবে এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। পরবর্তী লাইনে লিখবা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার 2t cos 3t, এবার হয়ে যাবে কি এখানে s মাইনাস a ছিল, পরিবর্তন হয়ে যাবে s মাইনাস মাইনাস 2 হুইচ ইজ s প্লাস 2। তো s প্লাস 2 হয়ে যাবে। দেখো এই যে s f অফ s এর মান আছে s বাই s স্কয়ার প্লাস 9, তাহলে f অফ s প্লাস 2 এর মান হবে কি, যেখানে s আছে সেখানে s প্লাস 2 হয়ে যাবে, তাহলে উপরে হয়ে যাবে s প্লাস 2, নিচে হয়ে যাবে s প্লাস 2 হোল স্কয়ার প্লাস 9। এই যে s প্লাস 2 ডিভাইডেড বাই s প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার লিখছে বা 9 লিখলো হয় একই জিনিস। তো পাই গেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার মাইনাস 2t cos 3t ইজ ইকুয়াল টু s প্লাস 2 ডিভাইডেড বাই s প্লাস 2 হোল স্কয়ার প্লাস 9। সো এভাবে করে আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টি ম্যাথ করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, আমি নেক্সটে যাচ্ছি। ফার্স্ট শিফটিং প্রপার্টিতে দেখাইলাম, এবার আমরা একটু পিসওয়াইজ ফাংশনের দুই একটা ম্যাথ দেখি। পিসওয়াইজ ফাংশন ব্যাপারটা তো আমি অলরেডি উল্লেখ করেছি, তো এখানে পিসওয়াইজ ফাংশনের একটা एग्जांपल দেখি। ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f(t) where f(t) is equal to cos t minus twice pi by 3 when t greater than twice pi by 3 আর 0 when t less than twice pi by 3। তো এটা মানে এটা কিন্তু আমরা জানি যে আমাদের কিন্তু ওই সূত্র অনুসারে করলেও হয়তো, আমাদের যে সেকেন্ড শিফটিং প্রপার্টিটা দেখেছি, তারপর দেখি সেকেন্ড শিফটিং প্রপার্টিটা আমাদের কি ছিল, আমি একটু রিমাইন্ডে যাই। যেমন এটা ছিল t মাইনাস a ফরম্যাটে ছিল f অফ t আর t মাইনাস a ফরম্যাটে। তো ওই t মাইনাস a ফরম্যাটে যাইলে কি হয়, এখানে a এর মান কিন্তু twice pi by 3 বলাই আছে, যেমন t greater than twice pi by 3 আর t less than আছে, তাহলে t মাইনাস a ফরম্যাটে কিন্তু আছে, তার মানে ওটার সূত্র ছিল কি e টু দি পাওয়ার মাইনাস as f অফ s। f অফ s তো বের করতে হবে, আর f অফ s বের করতে হলে আমরা ওইটা নিয়মে না যায়া এটার জন্য যে পারফেক্ট নিয়ম যেটা আছে সেটা আমরা একটু অ্যাপ্লাই করব, যেখানে আমরা ইন্টিগ্রেশনের ব্যাপারটা উজ্জ্ব করে যাব না, ইন্টিগ্রেশনটা করে আগাবো পিসওয়াইজ ফাংশন আকারে বা সেকেন্ড শিফটিং প্রপার্টি যেটা আছে। তো প্রথমে আমরা বসাই দিব, we know that Laplace transform of t is equal to 0 থেকে ইনফিনিটি e to the power minus st f of t dt। তো এখানে খেয়াল করে দেখো 0 থেকে ইনফিনিটি লিমিট আছে, কিন্তু 0 থেকে ইনফিনিটির মধ্যে এই যে টুয়াইস পাই বাই 3 আছে, এই জায়গায় তো এই ফাংশনটার একটা ব্রেক আছে, কারণ t এর চেয়ে বড় হলে এক ধরনের মান, t টুয়াইস পাই বাই 3 এর চেয়ে বড় হলে এক মান,
ছোট হলে আরেক মান। তো ওইখানে ব্রেক আসছে ফাংশনটায়। তো তার মানে এই 0 থেকে ইনফিনিটির মধ্যে একটা ব্রেক আনতে হবে, এই টোয়াইস 5/3 কে ইনক্লুড করে নিয়ে আসতে হবে, কারণ ওইখানে আমরা মানটা জানি না এক্স্যাক্টলি t = টোয়াইস 5/3 এর জন্য কি মানটা হবে, ওইখানে আমরা ব্রেক ডাউন দিব। তো আমরা জানি আমাদের ইন্টিগ্রেশনের একটা বেসিক প্রপার্টি আছে, ইন্টিগ্রেশন a থেকে c f(x) dx ইজ ইকুয়াল টু, এটাতে লেখা যায় ইন্টিগ্রেশন a থেকে b f(x) dx প্লাস ইন্টিগ্রেশন b থেকে c f(x) dx। তার মানে এ আর সি এর মধ্যে যদি বি একটা কোনো পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে আমরা ইনক্লুড এভাবে করে নিয়ে যেতে পারি। সিমিলারলি এখানে 0 থেকে ইনফিনিটির মধ্যে আমার একটা পয়েন্ট আছে টোয়াইস 5/3, যেহেতু এটাকে ব্রেক দিতে হবে ওইখানে আমি ওটা নিয়ে আসছি। দেখো লোয়ার লিমিটে 0 থাকবে, লোয়ার লিমিটে 0ই আছে, আপার লিমিটে ইনফিনিটি আছে, আপার লিমিটে ইনফিনিটি আছে। তো দুইটা পার্ট করব, মাঝখানে প্লাস হবে 0 থেকে টোয়াইস 5/3 e to the power minus st f of t dt প্লাস একবার উপরে লিখছি আবার লোয়ার লিমিটে আরেকবার লিখছি, আলটিমেটলি ঠিকই থাকে টোয়াইস 5/3 থেকে ইনফিনিটি e to the power minus st f of t dt। তো এখান থেকে বোঝাচ্ছে যে এর লিমিটটা মানে 0 থেকে শুরু করে টোয়াইস 5/3 এর জন্য একটা ইন্টিগ্রেশন, আর টোয়াইস 5/3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আরেকটা ইন্টিগ্রেশন, দুইটা পার্টে করছি। মানে টোয়াইস 5/3 এর জন্য যেহেতু এক্স্যাক্টলি মান জানা নাই, তো এই টোয়াইস 5/3 এর জায়গায় যদি অন্য কিছু থাকতো সেটা দিতাম। তো যাই হোক, এবার আমাদের এফ অফ টি এর মানটা বসাইতে হবে। যখন টি এর মান টোয়াইস 5/3 থেকে বড়, তখন হচ্ছে আমার বসাবো আমি টি এর জায়গায়, এফ অফ টি এর জায়গায় বসাবো cos t - টোয়াইস 5/3, আর যখন টি এর মান টোয়াইস 5/3 ছোট তখন আমরা 0 বসাবো। খেয়াল করে দেখো 0 থেকে টোয়াইস 5/3 এখানে কি টি এর মানটা কি 0 থেকে টোয়াইস 5/3 এর মধ্যে, তার মানে টোয়াইস 5/3 থেকে কিন্তু বড় না, তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে না। সেকেন্ড কন্ডিশন টি এর মান হচ্ছিল টি এর মান টোয়াইস 5/3 থেকে ছোট, তো এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় এখানে। দেখো আলটিমেটলি এখানে 0 বসানো হয়েছে এফ অফ টি এর জায়গায়। পরবর্তীটায় দেখো এফ অফ টি এর জায়গায় cos t - টোয়াইস 5/3, কারণ টোয়াইস 5/3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তো সো এটা বসাবে। তো প্রথম ইন্টিগ্রেশনটা আবার আলটিমেটলি কাইটে যাচ্ছে, কারণ 0 আছে, কেটে গেল। এবার আমাদের ইন্টিগ্রেশন একটা আছে টোয়াইস 5/3 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস st cos t - টোয়াইস 5/3 dt। সো এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথডই এখানে করতে হবে, এবং আশা করি তোমরা সাবস্টিটিউশন মেথড সম্পর্কে দেখেছো। ধরে নিতে হয় একটা জিনিসটাকে, কোনো একটা অংশকে ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করে ওই অংশটা যেখানে থাকে ওইরকম করে করতে হয়। তো যেহেতু t - টোয়াইস 5/3 এটাকেই ধরলে সুবিধা হবে, ধরে নিলাম u ধরে নেওয়া হয়েছে, তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা dt = tu। তো আলটিমেটলি dt পরিবর্তন হয়ে du তে চলে গেল, এবং যেহেতু এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল অবশ্যই লিমিটে পরিবর্তন আসবে। আগে এই যে লিমিট দুইটা আছে, এটা হচ্ছে ফাংশন, যেহেতু dt আছে এই দুইটা লিমিট হচ্ছে t এর। এখন যেহেতু dt পরিবর্তে du চলে আসছে, তাহলে এই দুইটাকেও t এর মান চেঞ্জ করে u তে নিতে হবে। ইফ t = টোয়াইস 5 যে লোয়ার লিমিটটা, দেন u = কিভাবে u = 0 পাবো, এখানে বসাই দিবে এই যেটা ধরে নিয়েছিলাম। তো t এর জায়গায় টোয়াইস 5/3 যদি বসাই দাও তাহলে u এর মান পাবো 0, টোয়াইস 5/3 - টোয়াইস 5/3। আবার যদি ইনফিনিটি বসাও তাহলে ইনফিনিটি মাইনাস সামথিং হুইচ ইজ ইনফিনিটি, তাহলে u = ইনফিনিটি। তাহলে লিমিট চেঞ্জ করে ইনফিনিটিতে নিয়ে u তে নিয়ে গেলাম, আবার যেটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে dt এর সাপেক্ষে ছিল সেটা পরিবর্তন করেও u তে নিয়ে গেলাম। আলটিমেটলি এবার আর t থাকবে না, এবার u চলে আসবে আমাদের। দেখো ইন্টিগ্রেশন করা হয়েছে, আচ্ছা 0 থেকে ইনফিনিটি হবে না, হ্যাঁ 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস s, এখানে t আছে, দেখো t এর পরিবর্তে বসানো যায় কি, এখানে আমাদের দেখো t - টোয়াইস 5/3 = u, তাহলে আমরা এটা লিখতে পারি t = u + টোয়াইস 5/3। এই দেখো এখানে t ছিল, এই t এর পরিবর্তে লেখা যায় u + টোয়াইস 5/3, আর যেহেতু cos এটা u, তাহলে cos u, আর এখানে dt হবে না, এখানে du হবে, এটা টাইপের মিস্টেক, dt হবে না du হবে, কারণ আমরা তো u তে কনভার্ট করে নিয়েছি, তো ইউ হবে। তো এখানে আমরা সূত্র আছে, আমরা জানি ই টু দি পাওয়ার ab এর সূত্র অথবা ই টু দি পাওয়ার মাইনাস ab এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস st কে সরি এটাকে গুণ করে যদি দাও ই টু দি পাওয়ার মাইনাস su মাইনাস টোয়াইস 5/3, তো এখানে দুইটা পার্ট হয়ে যায়, ই টু দি পাওয়ার মাইনাস su ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস 5/3। এটা দেখো এই যে টোয়াইস পাই এস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস পাই এস বাই 3, এখানে তো কোনো টি এর ফাংশন নাই, তাহলে আমাদের কথা কিন্তু একই, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো বা ডিফারেন্সিয়েশন করো বা ইন্টিগ্রেশন করো, যেটাতে আমার যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে সেইটা যদি না থাকে সেখানে কিছু সেই অংশটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। যেমন ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস পাই এস বাই 3, যেহেতু ইউ এর সাপেক্ষে করেছে, এখানে ডিটি নাই ডিইউ, এখানে তো ইউ নাই, তো এটা বাইরে নিয়ে আসা হয়ে গেছে। তো 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কজ ইউ ডিইউ কিন্তু এখানে। তো এইটাকে যদি কল্পনা করে নিই আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস টি কস এটি ডিটি,
তাহলে আমাদের cos ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি এর সূত্র চলে আসে। এখানে তো টি নাই, এখানে তো ইউ আছে, সেইখানে আমরা ওই সেই সূত্র অনুসারে এখানে লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos ইউ। যেহেতু এখানে এস ইউ আছে আর cos ইউ আছে, cos ইউ মানে হচ্ছে cos 1 ইনটু ইউ, এখানে এর মান হচ্ছে 1। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos ইউ আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি এর সূত্র, এখানে এর মান 1, তাহলে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস পাই s বাই 3 ইনটু s বাই s স্কয়ার প্লাস 1, যেহেতু এখানে এর মান 1, তো আমরা পেয়ে গেলাম আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইজ ইকুয়াল টু s ইনটু e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস পাই s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1। তো এভাবে আমরা বের করতে পারি ইসের মানগুলো, যেগুলো আমরা পিসওয়াইজ ফাংশন আকারে থাকবে সেগুলোর জন্য। আশা করি বোঝার কথা, যেহেতু এটা ইন্টিগ্রাল ব্যাপার, আলটিমেটলি নতুন কিছু নাই এখানে। আমি লাস্ট এক্সাম্পলে যাচ্ছি, আজকে প্রবলেম 3, যেটা আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা অ্যাপ্লাই হবে এখানে। খেয়াল করে দেখো প্রবলেম 3 তে আছে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s, এটা দেওয়া আছে, দেন শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু tan ইনভার্স a বাই s, এটা শো করতে হবে আমাদের। তো দেখো খেয়াল করে দেখো, এখানে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t বাই t, এখানে দেখো sin t ছিল এই ফাংশনাল ভ্যালু, এটার পরিবর্তন কিন্তু sin at চলে আসছে। তো অবশ্যই আমাদের মাথায় কাজ তখন খেলাইতে হবে যে f অফ at ছিল যে ফাংশনটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, ওইটা আমরা অ্যাপ্লাই এখানে করব, এটা আমাদের আগে মাথায় নিয়ে আসতে হবে। যাই হোক, প্রথম কাজ হচ্ছে আমার যেটা দেওয়া আছে সেটাকে এখান থেকে ধরে নেওয়া, sin t বাই t এটাকে f অফ t ধরে নেব, লেট f অফ t ইজ ইকুয়াল টু sin t বাই t, এটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে দেবো। যেহেতু sin at আছে তাহলে f অফ at এর মানটাও বের করে নেব, যেহেতু আমরা চেঞ্জ অফ স্কেলের প্রপার্টিতে আমরা জানি যে f অফ t আর f অফ at এই দুটো মান আমার দরকার, তো f অফ at এর মানটা বের করে নিই। তো যেখানে t আছে সেখানে a বসাই দেব, at বসাবো, sin at ডিভাইডেড বাই at, এক নাম্বার সমীকরণ, দুই নাম্বার সমীকরণ। এরপরে কাজ হচ্ছে এক নাম্বারকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা, পরবর্তীতে কাজ হচ্ছে দুই নাম্বারকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা, আলটিমেটলি সূত্র এরপরে আমরা পেয়ে যাব। দেখো তো প্রথমটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব t কে, এখানে একটু ভুল লাগছে কিন্তু এখানে t তে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়ে গেছে, টাইপের মিস্টেক হবে যে l এর আগে সেকেন্ড ব্র্যাকেট আর f অফ t তে হবে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখানেও ভুল আছে, sin at বাই at হবে না, f অফ t এর মান তো হচ্ছে যে sin t বাই t, তো এটা হবে sin t বাই t, হুইচ ইজ আমরা দেওয়াই আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t বাই t এর মান হচ্ছে tan ইনভার্স 1 বাই s, তো এটা বসাই দিই আমরা। এই যে দেখো, আর l অফ f অফ t তো আমরা জানি f অফ s, অতএব f অফ s ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s, এটাকে 3 নাম্বার দিয়ে দিলাম। এবার এই দুই নাম্বারকে আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব উভয় পক্ষে নিয়ে, l অফ f অফ t ইজ ইকুয়াল টু l অফ sin at বাই at। এখানে খেয়াল করে দেখো, আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ at, ওই যে আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টি এখানে আমি বসাই দিতে পারবো, জানি আমরা 1 বাই a f অফ s বাই a, এটা আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টি বসাই দিলাম। আর এখানে খেয়াল করে দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই at আছে, তো নিচের যে at আছে ওই নিচের এটা কিন্তু আমরা বাইরে নিয়ে আসতে পারি, কিন্তু উপরের এটিটা কিন্তু এটাকে কিন্তু বাইরে নিয়ে আসতে পারি না। যেমন sin 2x আছে, তাহলে এই সাইনটা এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি না যে 2 sin x, এটা কিন্তু লেখা যায় না। কিন্তু কোন ক্ষেত্রে যদি এরকম থাকে যেমন 2x আছে, তাহলে ওই 2টা কিন্তু শুধু 2x আছে, ওই শুধু 2টা কিন্তু বাইরে কনস্ট্যান্ট আকারে আছে, বাট এটা সাইড একটা ফাংশনের ভিতরে থাকলে সেটাকে বাইরে নেওয়া যায় না আলটিমেটলি। তো যেহেতু নিচেরটা তো আর ফাংশনের ভিতরে নাই, এই এটাকে বাইরে নিয়ে আসছি, এটা 1 বাই a ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t। দেখো এখানে 1 বাই a, এখানে 1 বাই a কাটাকাটি যায়, থাকে f অফ s বাই a ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t। তো দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t, এটাই তো আমার মান বের করতে বলছে। দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t, এটার মান বের করতে বলছে tan ইনভার্স 1 বাই s a বাই s। তো এবার দেখো আমরা পেয়ে গেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at ইজ ইকুয়াল টু f অফ s বাই a। তো আমাদের f অফ s এর মান তোমার আছে, সেখানে এখানে বসাই দিই, f অফ s ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s, অতএব f অফ s বাই a ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 1 বাই s বাই a, which is tan ইনভার্স a বাই s। তাহলে আমরা f অফ s পাইলাম tan ইনভার্স 1 বাই s, f অফ s বাই এর মান হবে তাহলে tan ইনভার্স 1 বাই s বাই a। তাহলে যদি একটা নিচে থাকে, ভাগের নিচে ভাগ আকারে থাকে, তাহলে উপরে গুণ হয়ে যায় জানি আমরা, তাহলে tan ইনভার্স a বাই s পাবো, which is ultimately the answer। এখানে একটু ভুল আছে, এখানেও দেখো tan ইনভার্স s বাই a লিখছে, বাট আলটিমেটলি কিন্তু tan ইনভার্স a বাই s হবে, এই যে tan ইনভার্স a বাই s প্রমাণ করতে বলছে, ওই এখানে বইতে হয়তো বা ভুল ছিল, tan ইনভার্স s বাই a লিখছে, এটা তো s বাই a না, এটা a বাই s ই তো হবে। আমি তো দেখাইলাম আসলো কিভাবে a বাই s, কারণ আসছে tan ইনভার্স 1 বাই s বাই a, which is tan ইনভার্স a বাই s, এটা s বাই a হবে না। তো এইভাবে করে আমরা সলভ করতে পারি।
তো এই পর্যন্তই আমাদের ম্যাথ। আমরা কিন্তু প্রবলেম 1 এ দেখেছি ফার্স্ট শিফটিং প্রপার্টির ব্যাপার, প্রবলেম 2 তে দেখেছি সেকেন্ড শিফটিং এর ব্যাপারটা। আলটিমেটলি আমি জাস্ট ইসের ব্যাপারে দেখিয়েছি, যেটাকে বলা হয় পিসওয়াইজ ফাংশনের ব্যাপারে দেখাইছি। সেকেন্ড শিফটিং প্রপার্টিটা আমরা পিসওয়াইজলি ইউজ করে দেখবো। আর থার্ড নাম্বারে যেটা দেখলাম চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটাই আমরা এখানে ব্যবহার করেছি। বাকি এর পরের যে লেকচারগুলো আছে ওই প্রথম লেকচার, এই লেকচারটাই দুইবার টাইপ হয়ে গেছে, ঠিক আছে, ওটা দরকার নাই যে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি। এটুকুই আমাদের আজকের লেসন। কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারো। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আইডি গুলো এখন দাও। আর আর ব্যাপার হলো তোমাদের নেক্সট যে ক্লাস হবে, আমি ক্লাসের শেষে আবার বলতেছি, নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা মানে কিন্তু পরীক্ষা নেব, যেটাকে বলা হয় ক্লাস টেস্ট বলতে পারো বা সাডেন টেস্টও বলতে পারো। এবং সাডেন টেস্টের জন্য আমি 3টা লেসন পিক আপ করতেছি। আজকের যে লেসন পড়াইলাম এই 2টা লেসনও থাকবে, সাথে নেক্সট যে ক্লাস থাকবে সেই লেসনও থাকবে। তোমাদের সুবিধার্থের জন্য এটা যদি তোমাদের মনে করো যে না যেটা নেক্সট ক্লাসে পড়াবো শুধু সেটা দিয়ে পরীক্ষা দিবে, তাহলে তোমরা সেটা বলতে পারো। আর যদি কেউ মনে করো, তোমরা এখন যদি মনে করো যে না স্যার আজকেরটাও থাকুক আর নেক্সটটাও থাকুক, তাহলে মানে তোমাদের সুবিধা হবে আলটিমেটলি। কারণ আমি এখান থেকে হয়তো একটা ম্যাথ দিলাম, কারণ তোমরা প্র্যাকটিস করতে পেরেছো, বাট তখন কিন্তু প্র্যাকটিসের ব্যাপার থাকবে না, তখন ক্লাসে যারা প্রেজেন্ট থাকবে সেটা অনুসারে দেবে। তোমাদের সুবিধার জন্য আমি এই ক্লাস দুটোকে ইনক্লুড করতে চাচ্ছি। আবার অনেকে মনে করতে পারে যে না স্যার তাহলে তো আমার বেশি লোড হয়ে যাচ্ছে, 4টা লেসন দিয়ে পরীক্ষা হচ্ছে। এখন তোমরাই ডিসাইড করো, তোমরা 4টা লেসন দিয়ে দেবা, তাহলে 4টা লেসন দিয়ে দিলে তোমাদের সুবিধা হবে যে এখান থেকে আমি একটা ম্যাথ দিব, 5 মার্ক তোমরা এখান থেকে পাবে, 5 মার্ক তোমরা যে ক্লাসে করতেছো সেটা থেকে পাবে। আলটিমেটলি তোমাদেরই সুবিধা হবে নাম্বার পাওয়ার জন্য। বাট আর যদি ওই দুটো দিয়ে দাও, তখন ক্লাসে যদি কেউ মিস থাকো তাহলে তো তার সমস্যাই হবে। এবং একটা ব্যাপার যে সাডেন টেস্টে যদি প্রত্যেকটা পেজের উপর কিন্তু তোমার নাম এবং আইডি লিখতে হবে, এবং কেউ যদি কাউকে একটু দেখাও, তার যদি কোনো লক্ষণ আমি পাই, তাহলে দুইজনই 00 পাবা। এটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা আর অ্যাসাইনমেন্ট কিন্তু এক না। অ্যাসাইনমেন্টটা হয়তো বা অ্যাসাইনমেন্টেরও ব্যাপার আছে, যদি কেউ আরেকজন একটা হুবহু কপি লেখে তাহলেও 00 দেওয়ার ব্যাপার আছে। বাট অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তুমি একদম তোমার ফ্রেন্ডের কিছু হেল্প নিতে পারো, এটা ব্যাপার আছে। বাট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো হেল্প হবে না, কেউ কাউকে হেল্পও করবে না, কেউ কাউকে কোনো সাজেশন দেবে না। জাস্ট যারটা তার 1 ঘন্টা 10-15 মিনিট সময়, সো ওর মধ্যেই তোমাদের সবকিছু করতে হবে। আর এরপরে ক্যাম স্ক্যানের মাধ্যমে পিডিএফ করে যেভাবে জমা দাও সেভাবে দিয়ে দেবে, সমস্যা নেই। এর জন্য আলাদা 10 মিনিট সময় দেওয়া হবে। কারো কোনো কোশ্চেন বা কিছু জানার থাকলে আজকের ক্লাস প্লাস নেক্সট যে ক্লাসে পরীক্ষার ব্যাপারটা বললাম, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারো। স্যার এর আগে তো আমরা মানে ওয়ার্ডে করে পিডিএফ করে দিলেও হতো, তো এবারও কি এরকম অপশন থাকবে নাকি শুধু হাতে লিখে দিতে হবে? আসলে এখানে 1 ঘন্টার ব্যাপার, তো হাতে লিখি সবাইকে দিতে হবে। পরীক্ষা তো হাতে লেখার ব্যাপার। অ্যাসাইনমেন্ট একটা ব্যাপার বুঝো, অ্যাসাইনমেন্ট যদি তুমি ওয়ার্ড ফাইলে করে দাও ওইটা সবচেয়ে বেটার, পরীক্ষা তুমি যদি হাতে লিখে দাও ওইটা সবচেয়ে বেটার। বুঝতে পারছো দুটো পার্থক্য? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আর আজকের ক্লাসের উপর যে অ্যাসাইনমেন্ট আছে সেটা দিয়ে দেওয়া হবে। ওকে, ভালো থাকো সবাই। জি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।